আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স পাওয়ার্ড বাই প্রিমিয়ার ব্যাংক লিমিটেড অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কোভিড-19 এই বৈশ্বিক মহামারীতে আমরা যাদেরকে হারিয়েছি এবং ফ্রন্টলাইনারদের সবার প্রতি দোয়া, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই দুঃসময়ে বিজ্ঞ আইনজীবীদের চেম্বারে গিয়ে আইন সেবা নেওয়াটা আপনাদের অনেকের জন্যই এখনো সহজ নয়। আর সে কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন। আমরা আছি আপনাদের পাশে, আমরা আছি আপনাদের পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আগামী 1 নভেম্বর থেকে শুরু হচ্ছে আয়কর মেলা। সারা বাংলা লিগ্যাল চেম্বার্স পাওয়ার্ড বাই প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের দ্বিতীয় সিজনের 9ম এপিসোডে আমরা তাই কথা বলবো ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলের নিয়ম এই বিষয়ে। আমাদের সাথে স্টুডিওতে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ফেরদৌস হক শাকুর, সহকারী কর কমিশনার, কর অঞ্চল 4, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন এম মনসুর আলী, সহকারী কর কমিশনার, কর অঞ্চল 8, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। মনসুর, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমাদের এই আলোচনার মধ্যে পাশাপাশি থাকবে আইন বিষয়ক কুইজের উত্তর দিয়ে প্রিমিয়ার ব্যাংকের সৌজন্যে আপনি জিতে নিতে পারবেন নগদ উপহার। নিয়মটা একটু বলে দিচ্ছি। আমাদের আজকের আলোচ্য যে বিষয়টি রয়েছে সেটার উপরেই কুইজ থাকবে এবং দুটো কুইজ থাকবে। সো যিনি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন সেরকম 2 জনের কাছে পৌঁছে যাবে প্রিমিয়ার ব্যাংকের সৌজন্যে নগদ উপহার। যদি 2-এর অধিক সঠিক উত্তরদাতা পাওয়া যায় সেক্ষেত্রে লটারি করে 2 জনের কাছে বিকাশ বা নগদের মাধ্যমে এই উপহার পৌঁছে দেওয়া হবে। প্রথমেই আমি ফেরদৌস হক আপনার কাছে চলে যেতে চাই। আপনি যদি শুরুতে আমাদের দর্শকদের ছোট করে একটু বুঝিয়ে দিতেন যে আয়কর বলতে আসলে আমরা কি বুঝি এবং কোনো ব্যক্তি কখন আয়কর দিবেন বা দিতে পারেন বলে তিনি মনে করবেন, বা এভাবে বলা যায় যে কোন ব্যক্তি আয়কর প্রদানের জন্য উপযুক্ত এবং আয়করের জন্য তো আয়ের বিভিন্ন খাতও রয়েছে, সেটা নিয়ে বরং আমরা পরে আসবো। প্রথমে আপনি যদি দর্শকদেরকে এটা একটু ছোট করে বলে দিতেন। ধন্যবাদ আপনাকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমে আমাকে বলতে বলেছেন যে আয়কর কি। আয়কর হচ্ছে একটি কর, এটাকে বলা হয় ডিরেক্ট ট্যাক্স, যেটা সরকার তার নাগরিকদের জন্য ধার্য করে। সরকারের অনেক খরচ আছে, সেই খরচগুলো নির্বাহ করার জন্য আমাদের সরকারের আয় দরকার, এবং সরকারের আয় আসে মূলত জাতীয় রাজস্ব বোর্ড থেকে। রাজস্ব বোর্ডের কর মূলত 2 ধরনের, একটি হচ্ছে ডিরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স, অর্থাৎ যে ইনকাম করে সে এই ট্যাক্সটা প্রদান করে। ইনডিরেক্ট ট্যাক্স যেমন কাস্টমস ডিউটি, সেটা যে এই ফাইনাল কনজিউমার যে সে এটা পেমেন্ট করে না। আমাদেরটা যে ফাইনাল কনজিউমার সে পেমেন্ট করে, অর্থাৎ যে ইনকাম করছে সেই এই ট্যাক্সটা পেমেন্ট করবে। এখন কে ট্যাক্স পেমেন্ট করবে, এটার ক্ষেত্রে যেটা বলা হয়, প্রথম যে কথাটা আছে সেটা আসছে যে আয়ের উৎস এবং আয়ের যে লিমিটটা। যেমন একজন মানুষ, একজন বাংলাদেশের নাগরিক, তার যদি পুরুষ নাগরিকের তার যদি ইনকাম থাকে বছরে 3 লাখ টাকা, তাহলে তাকে ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে। নারীদের ক্ষেত্রে এবং 65 বছরের ঊর্ধ্ব ব্যক্তিগণের ক্ষেত্রে এবং তৃতীয় লিঙ্গের লোকদের জন্য এই আয়ের সীমা 3.5 লাখ। এবং একই সঙ্গে যারা প্রতিবন্ধী তাদের জন্য এই আয়ের সীমা 4.5 লাখ টাকা, এবং যুদ্ধাহত গেজেটেড মুক্তিযোদ্ধাদের জন্য 4,75,000 টাকা। এই আয় সীমা যারা অতিক্রম করবে তাদের জন্য অবশ্যই ইনকাম ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক। এবং এই ইনকাম ট্যাক্সের সঙ্গে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে রিটার্ন। ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক, এবং রিটার্ন দেওয়ার কিছু বাধ্যতা এক্সট্রা আছে, যেটা যেমন কেউ যদি কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয় বা স্পেশাল চার্টার্ড অ্যাকাউন্ট হয় তার জন্য, বা সে যদি নির্বাচন করে তাহলে তার জন্য এই ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। তাকে টেন্ডার জমা দেওয়ার জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। তবে রিটার্ন দিলেই যে ট্যাক্স দিতে হবে তা না। যদি রিটার্ন সবাই দিবে যাদের জন্য ট্যাক্স বাধ্যতামূলক এবং যাদের জন্য স্পেসিফিকলি বলা আছে এদেরকে রিটার্ন দেওয়া লাগে। এবং যারাই রিটার্ন দেওয়ার ক্ষেত্রে ট্যাক্সের স্ল্যাবটা অতিক্রম করবে, সীমাটা যেমন 3 লাখ, 3.5 লাখ, 4.5 লাখ, তাদের জন্য ট্যাক্স বাধ্যতামূলক। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে বললেন। আমরা একটু মনসুর আলী আপনার কাছে চলে যাই। আপনি যদি বলতেন যে ফেরদৌস ভাই এইমাত্র বলছিলেন যে রিটার্ন দেওয়ার কথা, রিটার্ন ফর্ম কোথায় পাবেন? একজন ব্যক্তি যদি মনে করেন যে আয় সীমার কথা বললেন এইমাত্র ফেরদৌস ভাই, তো উনি যদি মনে করেন যে না, উনি আয়কর প্রদানের জন্য উপযুক্ত একজন বাংলাদেশের নাগরিক, তো সেই ক্ষেত্রে রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যায় এবং
কোনো কি সময় আছে যে এই সময়ের ভেতর আপনার রিটার্নটা জমা দিতে হবে? আনমিউট করতে হবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ইফফাত গিয়া শারিফিন আপু, আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে নিয়ে আপনি আমাদেরকে স্বাগত জানিয়েছেন এরকম একটা সুন্দর প্রোগ্রামে। বেসিক্যালি আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রাষ্ট্রের স্বার্থে কাজ করে। রাষ্ট্রের ইনকাম যোগান দানকারী একটা প্রতিষ্ঠান এনবিআর এর মধ্যে। ইতিমধ্যে আমাদের ফেরদৌস হক শাকুর ভাই বলেছেন যে ডাইরেক্ট যারা ইনকাম করেন তাদের পক্ষ থেকে সরাসরি যে ট্যাক্সটা আমরা গ্রহণ করি বছরে একবার করে। আপনি যে কথাটা বলেছেন যে রিটার্ন আমরা কোথা থেকে রিটার্ন ফর্মটা পাবো, বেসিক্যালি আমরা রিটার্ন ফর্ম আমাদের ছাপানো ফরম্যাটে থাকে প্রতিটা সার্কেল অফিসে, প্রতিটা কর অঞ্চলের প্রতিটা সার্কেল অফিসে এটা বিনামূল্যে বিতরণের জন্য থেকে যায় হার্ড ফর্মে, হার্ড কপি। এবং কেউ যদি মনে করে যে না আমি অফিসে যাব না, আমি ঘরে বসে এটাকে পেতে চাই, তাহলে আমাদের যে nbr.gov.bd nbr.government.bd এই ওয়েবসাইটে ঢুকলে ইনকাম ট্যাক্স পোর্শনে ঢুকলে সেখানে ফর্ম লেখা আছে, ফর্মে ডিফারেন্ট টাইপ অফ ফর্ম আছে। এটা ব্যক্তি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের যে একটা ফর্ম থাকে, কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের আরেকটা ফর্ম থাকে, এই ফর্মগুলো সেখানে দেয়া আছে। আমরা যেটা সাধারণত ব্যক্তি করদাতাদের জন্য স্বচ্ছন্দ বোধ হয় এমন যে রিটার্ন ফর্ম, তার মধ্যে একটা হচ্ছে আইটি 11 গ, এটা বেশ বহুল প্রচলিত এবং খুব সহজবোধ্য একটা রিটার্ন ফর্ম। এটাও এনবিআর এর ওয়েবসাইট থেকে পাওয়া যাবে, এটা বাংলা এবং ইংরেজি দুটো ফরম্যাটে আছে। আর একটা প্রশ্ন সম্ভবত করেছিলেন ইফফাত আপা, আমি আসলে প্রশ্নটাকে রিকল করতে পারছি না, যদি আরেকবার একটু বলতেন। জি, আমি জানতে চেয়েছিলাম যে বছরের কোন সময়ে কর আসলে দিতে হবে। আচ্ছা, রাইট, আমি খুবই দুঃখিত, আমি আসলে মিস করে গিয়েছিলাম। আসলে অনেকের ভিতরে এটা একটা মিসকনসেপ্ট আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা অনেক সময় ধরেই নেই যে রিটার্নটা দাখিল করতে হবে নভেম্বর মাসে, মেলাতে, যখন 30 নভেম্বর হবে তার আগে আগে। এটা আমাদের খুব বেশি পরিমাণে এটা একটা মিসকনসেপ্ট। আমি আপনাদের মাধ্যমে এবং এই সারা বাংলা .net এর মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে না, রিটার্ন দাখিল করার জন্য শুধুমাত্র নভেম্বর মাস না, এটা জুলাইয়ের 1 তারিখ থেকে, প্রতি অর্থ বছরের শুরুই হয় আমাদের জুলাই মাস থেকে। জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে 30 নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করার একটা রেগুলার টাইম, দ্যাট মিনস 5 মাস, হ্যাঁ, 150 দিন থাকছে, 150 দিন রেগুলার টাইম। সেটা এই রেগুলার টাইমের মধ্যে যদি কেউ রিটার্ন দাখিল করতে না পারেন, তার জন্য ভয়ের কিছু নাই। অনেক সময় হয় যে তারা কাগজপত্র সংগ্রহ করতে পারছেন না, অথবা অসুস্থ ছিলেন, অথবা দেশের বাইরে ছিলেন, এরকম কোনো ঘটনার কারণে 30 নভেম্বর যদি কোনো কারণে মিস হয়েও যায়, তাহলে সেক্ষেত্রেও তার জন্য কোনো ভয়ের কিছু নেই। তিনি একটা টাইম পিটিশন দিতে পারবেন, টাইম এক্সটেনশন ফর্ম আছে, সেই এক্সটেনশন ফর্ম দিয়ে উনি 2 মাস পর্যন্ত সময় নিতে পারবেন, ডিসেম্বর এবং জানুয়ারি। হ্যাঁ, তার জন্য অবশ্য তাকে 2% হারে একটা ইন্টারেস্ট দিতে হবে, মানে যে ট্যাক্সটা পেমেন্ট করা বাকি আছে, রিটার্নের সাথে যে পরিমাণ ট্যাক্স তাকে দিতে হতো, যদি সেই ট্যাক্সটা পেমেন্ট করা বাকি থাকে তার উপর 2% ইন্টারেস্ট দিতে হবে। তার জন্য সুযোগ আছে, বাট এই ইন্টারেস্টের একটা অপশন রাখা আছে। আমি করদাতাদেরকে আপনাদের মাধ্যমে এই মেসেজটাই দিতে চাই যে আপনারা নভেম্বরের জন্য অপেক্ষা করবেন না। যাদের কাগজপত্রের ঝামেলা খুব কম, তারা জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে রিটার্নটা দাখিল করে দিবেন, তখন কর অফিসগুলোতে ভিড় কম থাকে। কর অফিসগুলো আমরা খুব ইন্টেন্সিভলি আপনাদেরকে সার্ভিসটা দিতে পারব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, বিরতির পর এখনই ফিরে আসছি। বিরতির পর আমরা আবার ফিরে এসেছি। আমাদের দর্শকদের জন্য একটা কুইজ ছিল, সেই কুইজটা আমি একটু শেয়ার করছি স্ক্রিনে আপনাদের সবার সাথে। প্রথম কুইজটি চলে যাচ্ছে দর্শকদের জন্য। কুইজ 1 হচ্ছে, কোনো ব্যক্তি করদাতার আয় বছরে 3000 টাকার বেশি হলে, মহিলা এবং 65 বছরের বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় বছরে 3,50,000 টাকার বেশি হলে রিটার্ন দাখিল করতে হবে। ক সত্য, খ মিথ্যা। আপনাদেরকে বলতে হবে কোনটি সঠিক উত্তর, সত্য নাকি মিথ্যা। ক খ করে আপনারা সেটা বলতে পারেন। সেম কুইজটি আমি আপনাদের সুবিধার জন্য
স্ক্রিনেও শেয়ার করছি, আপনারা দেখছেন যে স্ক্রিনেও এই কুইজটি চলে এসেছে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন তাদের কাছে পৌঁছে যাবে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সৌজন্যে নগদ উপহার। আমাদের স্টুডিওতে একজন দর্শক উপস্থিত হয়েছেন, শম্পা নূর। আমি শম্পাকে ডেকে নিচ্ছি, শম্পার বোধহয় কিছু প্রশ্ন রয়েছে। শম্পা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি আপনি ফেরদৌস ভাইয়ের কাছে আপনি প্রথম প্রশ্নটি করতে পারেন। জি, ধন্যবাদ। আমার প্রশ্নটি হলো, কর প্রণোদনা কি এবং কিভাবে আমরা এই কর প্রণোদনা পেতে পারি, মানে পাওয়া যেতে পারে? ধন্যবাদ শম্পা। এটা এক ধরনের ইনসেন্টিভ ধরেন যেটা আমরা মানুষকে কর প্রদানের জন্য উৎসাহী করার জন্য যেগুলো দিয়ে থাকি, যেমন আমাদের কিছু কর অব্যাহতি আছে, কর অবকাশ আছে, এইগুলো দেওয়া হয় যাতে মানুষ ট্যাক্স দিতে আগ্রহী হয়। যেমন তারপর বিভিন্ন কোম্পানিকে তারপর বলা হয়, যেমন তারা যদি সিএসআর করে, সেই সিএসআর এর অর্থগুলোও তাদেরকে বলা হয় যেগুলো ট্যাক্সের আওতা থেকে মুক্ত হবে। এই ধরনের জিনিসগুলো, যে কর অব্যাহতি এবং অবকাশ, এই দুটো জিনিস মিলিয়ে হয় কর প্রণোদনা, যা মানুষকে ট্যাক্স দিতে উদ্বুদ্ধ করবে। বিভিন্ন ধরনের রেয়াত, বিভিন্ন ধরনের অবকাশ, ট্যাক্স হলিডে, ট্যাক্স এক্সেম্পশন, এগুলোকে বলা হয় কর প্রণোদনা। ধন্যবাদ। আপনার আর কোনো প্রশ্ন আছে শম্পা? আমার যেটা হচ্ছে, কোন ধরনের বিনিয়োগ বা দান কর রেয়াত পাওয়ার উপযুক্ত? আচ্ছা, বিনিয়োগ রেয়াত পাওয়ার জন্য এটা লিস্টটা অনেক বড়, তো এটা আপনি আমাদের পরিপত্রতে পেতে পারেন, সেটা আপনি আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন। তবে তারপরে যদি আমি বলি যে কোন ধরনের বিনিয়োগ বা দানগুলোর কথা কি বলে, তাহলে আমি বলতে হবে দানের ক্ষেত্রে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলো, তারপর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত দাতব্য হসপিটাল, তারপর প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠান যেটা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত, তারপর আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, হাসানিয়া ক্যান্সার হসপিটাল, আইসিডিডিআরবি, পিআরটি সাভার, এই সকল প্রতিষ্ঠানে দান করলে সেগুলো অবশ্যই কর বিনিয়োগ পাওয়ার। এটা পুরোপুরি যে লিস্টটা সেটা আপনি কোনো পরিপত্রতে পাবেন, যেটা আমাদের ওয়েবসাইটে সবসময় অ্যাভেলেবল আছে, এবং আপনি যে কোনো কর অঞ্চলে কোনো অফিসে যোগাযোগ পেতে পারেন। শম্পা, আপনাকে ধন্যবাদ। আপনার কি আর কোনো প্রশ্ন ছিল? আচ্ছা, আমার মনে হয় শম্পার এন্ডের কিছুটা সমস্যা হচ্ছে নেটওয়ার্কের। শম্পা, শুনতে পাচ্ছেন? এ বিষয়ে কি আমি একটু অ্যাড করব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জি, আচ্ছা, ঠাকুর ভাই খুব সুন্দরভাবেই বলেছেন যে কোন কোন বিষয়গুলোতে আসলে দান করলে বা বিনিয়োগ করলে সেগুলোর উপর রেয়াত পাওয়া যায়। এটা আমি যতটুকু শম্পা নূরের কথা ধরে বুঝতে পেরেছি যে আমাদের ব্যক্তি শ্রেণীর যে করদাতাগণ আছেন, যারা বেসিক্যালি খুবই লিমিটেড সোর্স থেকে যাদের ইনকাম গুলো আসে, ইনকাম জেনারেট হয়, তাদের এক্সপেকটেশনটাই থাকে এবং তারা থিঙ্ক করে থাকেন যে আমি যে এত পরিমাণ ইনকাম শো করলাম, এটা থেকে যে ট্যাক্সটা হয়, কোন কোন জায়গাগুলোতে বিনিয়োগ করলে বা দান করলে সেখান থেকে আমি একটু ছাড় পাবো ট্যাক্সটা। সম্ভবত শম্পা নূরের প্রশ্নটা ছিল এরকমই, আমি যদি বুঝে থাকি। সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো, ঠাকুর ভাই অলরেডি বলেছেন যে পরিবর্তে আমাদের একটা বিশাল লিস্ট আছে যে এই বিনিয়োগ, এই জায়গাগুলোতে বিনিয়োগ করলে আমরা সেখান থেকে রেয়াত পাবো। যেমন তিনি অলরেডি কয়েকটা বলেছেন, আমি দুই একটা অ্যাড করি, যে আমরা সেভিং সার্টিফিকেট ক্রয় করি, সেভিং সার্টিফিকেটে আমরা বিনিয়োগ করি। যদি কোনো করদাতা সেভিং সার্টিফিকেট ক্রয় করে থাকেন, তাহলে সেই সেভিং সার্টিফিকেটের উপর তিনি একটা বিনিয়োগ রেয়াত পাবেন। আমরা ডিপিএস করতে পারি। ডিপিএস এ বছরে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত মানে এটার উপর রেয়াত পাওয়া যাবে। আবার যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার অথবা প্রাইভেট সার্ভিস হোল্ডার যারা থাকেন, তারা জিপিএফ অথবা সিপিএফ থাকে, কন্ট্রিবিউটেড প্রভিডেন্ট ফান্ড বা গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডে যে নিজের দান এবং প্রতিষ্ঠানের যে দান, যে অংশটুকু থাকে, সেই দুইটার উপরে যে যোগফল হয় তার উপরেও তিনি হচ্ছে কর রেয়াত পাবেন। জীবন বীমা প্রিমিয়ামে যদি কেউ ইনভেস্ট করে, জীবন বীমা প্রিমিয়ামে যে মান্থলি যে প্রিমিয়াম দান দেয়, সেটা 12 মাসে যে পরিমাণ প্রিমিয়াম হয় তার উপরে একটা পাবে। তবে এটা একটা লিমিট আছে। ধরেন একজন করদাতার টোটাল যে ইনকাম হলো, টোটাল ট্যাক্সেবল ইনকাম, করযোগ্য যে আয়, সেই করযোগ্য আয়ের 25% অথবা এই যে এতগুলো বিনিয়োগ এবং দানের কথা অলরেডি শাকুর ভাই যেগুলো বলছেন, এই বিনিয়োগ এবং দান, অ্যাকচুয়াল যে বিনিয়োগ, অ্যাকচুয়াল যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট এবং
টোটাল ট্যাক্সেবল ইনকামের 25%, এই দুইটার মধ্যে যেটা কম সেইটার উপরে 15% তিনি কর রেয়াত পাবেন। হ্যাঁ, এটা একটা ক্যালকুলেটিভ বিষয়। আসলে ট্যাক্স বিষয়টা হচ্ছে অ্যাকাউন্টিং, বেসিক্যালি অ্যাকাউন্টিং প্লাস হচ্ছে ল। ইটস ওয়ান কাইন্ড অফ আর্টও বটে, যেটা আসলে একটা জানতে হয় যে কোনটা থেকে কোথা থেকে কিভাবে কি করতে হবে। তো হিসাবটা একটু জটিল। যেমন তার টোটাল করযোগ্য আয়ের 25% অথবা অ্যাকচুয়াল বিনিয়োগ, এর মধ্যে যেটা কম সেটার উপর 15% হারে তিনি রেয়াত পাবেন, আর যেটা কর হবে সেখান থেকে তিনি এটা মাইনাস। এটাকে আমি একটু ইনক্লুড করার ছিল। ধন্যবাদ শাকুর ভাইকে। অসংখ্য ধন্যবাদ শম্পা, আপনাকে ধন্যবাদ। জি, আমার একটা প্রশ্ন এসেছে দর্শকদের থেকে, দেখতে পাচ্ছি যে ইটিআইএন বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আমি কি এটার উত্তর করব? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সম্মানিত দর্শককে ধন্যবাদ। আমরা আসলে প্রান্তিক পর্যায়ে দর্শকদেরকে পেয়ে থাকবো, তাদের নানান রকমের প্রশ্নকেই আমরা উৎসাহিত করি। ইটিআইএন বিষয়টা হচ্ছে, টিআইএন যদি আমরা আগে জানি যে টিআইএন হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। একজন ট্যাক্স পেয়ার যখন ট্যাক্স পে করবে তার একটা নিবন্ধন করতে হবে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে। তিনি একটা ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার পাবেন, যেটা ইউনিক। এই নাম্বার কারোর সাথেই মিলবে না, একজনের জন্য একটাই। যেমন এনআইডি কারোর সাথে মিলে না, ঠিক একই রকম ভাবে টিআইএনটাও কারোর সাথে মিলবে না। এই টিআইএনটা 2011 সালের আগ পর্যন্ত ছিল এটা 10 ডিজিটের, আমরা ম্যানুয়ালি টিআইএন নাম্বারটা দিতাম। সেই 2011 সালের পর 12 সাল থেকে এটা মূলত ইলেকট্রনিক একটা টিআইএন হয়ে গিয়েছে আর কি, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা ইলেকট্রনিক্যালি একজন করদাতা এখন পেয়ে থাকেন। ইলেকট্রনিক্যালি পাওয়ার জন্য এটার নাম ইটিআইএন। এই টিআইএনটা সাধারণত 12 ডিজিটের। কোনো একজন করদাতা যদি নতুন ভাবে নিজেকে নিবন্ধিত করতে চান ট্যাক্স পেয়ার হিসেবে, তিনি nbr.gov.bd, যেটা অলরেডি বলেছি, সেখানে গিয়ে ইনকাম ট্যাক্স যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে তিনি ইটিআইএন সার্ভারে চলে যেতে পারবেন। হ্যাঁ, ইটিআইএন secure.incometax.gov.bd, এইটাতে আপনার সরাসরি চলে যাবে। সেখানে গেলে তিনি তার এনআইডি নাম্বার দিয়ে, এনআইডি দিয়ে ঢুকলে তিনি তার ইনফরমেশনটা দেখতে পাবেন। সেখানে কিছু মোবাইল নাম্বার দিতে হবে, বাবা মার নাম, নতুন করে ঠিকানা, এগুলো একটু স্পেলিং ভালোভাবে দেখে সাবমিট করলে ওনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপিটা সাবমিট করে দিলে উনি একটা ইটিআইএন পেয়ে যাবেন। খুবই ইজি সিস্টেম। ভিএটির ক্ষেত্রে যেটা হয়, ভ্যাট যারা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার করার জন্য, বিন নাম্বার করার জন্য তাদের অনেক কঠিন প্রসেসের মধ্যে যেতে হয়, কিন্তু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার পাওয়ার জন্য এত কঠিন প্রসেসে যেতে হবে না। একজন করদাতা ইজিলি এটা পাবেন, এবং এই সার্ভিসটা ফ্রি সার্ভিস। এটা একজন করদাতা যে কোনো ট্যাক্স অফিসে গিয়ে এটা নিতে পারবেন, উনি সেই সার্কেলের করদাতা হতে চান বা না চান, নো ম্যাটার। যেমন কেউ একজন ঢাকায় আছেন, আমার সেগুনবাগিচায়, উনি যদি এসে বলেন আমি ময়মনসিংহ আমার বাড়ি, আমি ময়মনসিংহ আমার ট্যাক্স দিতে চাই, আমরা এখান থেকে তাকে করে দিব ফ্রি। হ্যাঁ, এটা একটা ফ্রি অফ কস্ট সার্ভিস। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সময় হলো আমাদের আরেকটি বিরতি নেওয়ার। একটা ছোট্ট বিরতির পর এখনই ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনাদের জন্য দ্বিতীয় যে কুইজটি ছিল সেই কুইজটি আমি একটু দিয়ে দিতে চাচ্ছি। আমাদের দ্বিতীয় কুইজটি আমি শেয়ার করছি স্ক্রিনে। এই মাত্র আমাদের সম্মানিত আলোচক এই বিষয়ে কথা বলেছেন। প্রশ্নটি সেটি যে ইটিআইএন কি? ক, ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, খ, ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিটি নাম্বার। সঠিক উত্তর যেটি হবে সেটি আপনি বলতে পারেন, ক অথবা খ দিয়েও আপনি আপনার উত্তরটি দিতে পারেন। আপনাদের সুবিধার জন্য এই দ্বিতীয় কুইজটি আমরা শেয়ার করছি, আমাদের স্ক্রলেও চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের ভেতর থেকে যারা এই দুইটি কুইজের সঠিক উত্তর দিতে পারবেন তাদের কাছে পৌঁছে যাবে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সৌজন্যে নগদ উপহার। তবে 2-এর বেশি যদি দর্শক সঠিক উত্তর দিয়ে দেন তাহলে কিন্তু যেটা হবে, আমরা লটারি করব, লটারির মাধ্যমে আপনাদের যে কোনো একজনের কাছে সেটা পৌঁছে যাবে। আচ্ছা, আমাদের এখন যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই,
যেহেতু আমাদের আয়কর মেলা চলে এসেছে, কিন্তু আমাদের আলোচকরা কিন্তু বলেছেন যে এটা কিন্তু আপনার জুলাইয়ের 1 তারিখ থেকে, যেহেতু আমাদের অর্থ বছরটা শেষ হয় জুনের 30 তারিখ, সো জুলাইয়ের 1 তারিখ থেকেই কিন্তু আপনারা ট্যাক্স পে করতে পারেন। এবং আমি যদি ভুল না করে থাকি যে এরকম একটা বোধহয় কথা আছে যে মনে করেন যে আমার ট্যাক্স বছরে আসলো সে ফর এক্সাম্পল কি বলবো 40,000 টাকা, তো সেখানে এরকম কি রয়েছে যে কোনো একটা রেশিও আমাকে ওই 1 বছরের মধ্যেই পে করতে হবে, 2/4 বা 3/4 এরকম কি কিছু নিয়ম রয়েছে, নাকি আমার একবারে বছর শেষ করেও এই ট্যাক্সটা দেওয়া যেতে পারে? ফেরদৌস ভাই। হ্যালো, জি ফেরদৌস ভাই শুনতে পাচ্ছেন? না আমি একটু শুনতে পাচ্ছি না, আপনার কথাটা একটু কেটে আসছে। হ্যাঁ, আমি আবার বলছি যে আপনারা এতক্ষণ বলছিলেন, আপনাদের কাছ থেকেই জানলাম যে জুলাইয়ের 1 তারিখ থেকে যে কোনো সময় আমাদের হাতে যে সময় উনি বললেন কয়েক মাস সময় থাকে, যে এটা এরকম না যে নভেম্বরেই যে আমাদেরকে ট্যাক্স রিটার্ন করতে হবে, তাই না? আমরা জুলাইয়ের 1 তারিখ থেকেই তো আমরা ট্যাক্স রিটার্ন করতে পারবো, যেহেতু 30শে জুন হচ্ছে আপনার অর্থ বছর শেষ হচ্ছে ট্যাক্স পেয়ারদের ক্ষেত্রে। তো এরকম কি রয়েছে যে কোনো কি হিসাব রয়েছে যে পুরোটা ট্যাক্স আমি 1 জুলাই দিব, নাকি কিছু অংশ আমাকে আসলে ডিউরিং দ্য ইয়ারও পে করে আসতে হবে? এরকম কোনো বিষয় রয়েছে কিনা? যাদের যে সকল করদাতার ইনকাম 4 লাখ টাকার বেশি তাদের ক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার এই বাধ্যবাধকতা রয়েছে। তাদের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা 4টা কিস্তিতে করদাতাদেরকে চিঠি দিয়ে থাকি। আমরা সেপ্টেম্বর মাসে দিই, তারপর আমরা এরপরে প্রতি 3 মাস পর পর আমরা এই চিঠিটা দিয়ে থাকি করদাতাদেরকে। তারা যদি যে পরিমাণ তাদের ট্যাক্সেবল ইনকাম যদি প্রিভিয়াস ইয়ারে 4 লাখ টাকার বেশি হয় তাহলে তাদের জন্য এই অগ্রিম ট্যাক্স দেওয়াটা বাধ্যতামূলক, এবং পরবর্তীতে তারা এই জিনিসটা এই ক্রেডিটটা তারা নিতে পারবেন। পরবর্তীতে রিটার্ন দেওয়ার সময় তারা এটা দেখাতে পারবেন যে তারা এই ট্যাক্সটা তারা আগে পে করছে। এটা হচ্ছে সবসময় যাতে সরকারের কাছে প্রতি একবারে ট্যাক্স না আসে, বিভিন্ন সময় প্রতি বছরই যাতে একটা ফ্লো থাকে, এই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা যেহেতু যেটা বলছিলাম যে আয়কর মেলাও চলে এসেছে, অনেকেই আসলে অপেক্ষা করে থাকেন, কারণ পরিবারে দেখা যায় যে বিভিন্ন সদস্য বিভিন্ন কর অঞ্চলের অন্তর্ভুক্ত থাকায় অনেকেই প্রেফার করেন, যেটা কিন্তু একটা বিশাল সুবিধা যে একটা জায়গায় যে সব ফ্যামিলি মেম্বাররাই আসলে তাদের ট্যাক্সটা পে করতে পারছেন। তো সেই ক্ষেত্রে যেটা আর কি আমি এখন জানতে চাইবো যে আমাদের যে ব্যক্তিগত আয়কর যারা দেয়ার যে ফর্মটা রয়েছে, আমরা একটু যদি ওই হিসেবে আমরা যদি আপনারা দুজন মিলে যদি আমাদেরকে একটু বুঝিয়ে দিতেন যে ফর্মটা ফিল আপ কিভাবে করা যায়। আমি স্ক্রিনে শেয়ার করছি ফর্মটা। প্রথমে আমি মনসুর ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো, ফর্মটাতে টোটাল 8 পেজেস রয়েছে আমি যদি ভুল না করে থাকি, এবং প্রথম পাতায় আমি জানতে চাইবো, প্রথমে মনসুর আলী ভাই আপনি একটু শুরু করেন, আমি শেয়ার করছি। জি, এখন কি দেখা যাচ্ছে ফর্মটা স্ক্রিনে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি প্রথম পাতায় নিয়ে যাই। শোনা যাচ্ছে। আচ্ছা, আমি এই পাতাটাতে একটু আলোচনা করার আগে একটু ইনকাম ট্যাক্স ফেয়ার সম্পর্কে, মেলাটা সম্পর্কে আমি একটু জাস্ট 2 মিনিট কথা বলে আসি, যদি আপনি অনুমোদন করেন। যে আপনি যেটা বলছিলেন যে 1 নভেম্বর তারিখ থেকে আমাদের ইনকাম ট্যাক্স মেলা মানে আয়কর মেলাটা শুরু হচ্ছে। বেসিক্যালি মেলার ধারণাটা যেটা ছিল পূর্বে 2020 সালের আগ পর্যন্ত, সেটা হচ্ছে আমরা 7 দিন ব্যাপী মেলা করে থাকতাম। হ্যাঁ, একটা নির্দিষ্ট জায়গায়, যেমন ঢাকার ক্ষেত্রে অফিসার্স ক্লাবে আমরা মেলা করতাম, তারপরে বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে কমিউনিটি সেন্টারে অথবা জেলা শহরগুলোতে একটা নির্ধারিত জায়গায় আমরা এই মেলাগুলো করতাম 7 দিন ব্যাপী ইন্টেনসিভ কেয়ারে। কিন্তু 2020 সালে যখন কোভিড মহামারী দেখা গেল, মার্চের পর থেকে আমরা এই সিদ্ধান্ত থেকে ফিরে আসলাম। এনবিআর যেটা জানালো
যে আমাদের এভাবে এত বিশাল পরিমাণ লোক সমাগম করা স্বাস্থ্যের জন্য হানিকর হবে। যার কারণে গত বছর থেকে যে সিস্টেমটা চালু করা হলো যে প্রতিটা কর অঞ্চল, প্রতিটা কর সার্কেল তাদের যে নিজস্ব অফিস প্রেমিজেস আছে, সেই নিজস্ব অফিস প্রেমিজেসের নিচে, বিল্ডিং এর নিচে একটা মেলার পরিবেশে আয়কর রিটার্ন গ্রহণ করবে। যেমন আমি যদি বলি আমি কর অঞ্চল 8-এ কর্মরত আছি 172 সার্কেলে, সেক্ষেত্রে আমার কর অঞ্চল 8-এর নিচে আমরা রিটার্ন গ্রহণের জন্য বুথ রাখবো, করদাতারা আসবেন সেখানে দিয়ে চলে যাবেন, আমার সার্কেল অফিসে আসতে হবে না। পাশাপাশি সার্কেল অফিসেও রিটার্ন এট এ টাইমে গ্রহণ করার জন্য আমাদের অপশন রাখা আছে। এই মেলার পরিবেশটা 1 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্তই থাকবে, পুরো 1 মাস জুড়ে থাকবে। কিন্তু প্রকৃত যে মেলাটা ছিল ওই মেলার থেকে এটার যেটা একটু পার্থক্য সেটা হচ্ছে মেলাতে আমরা যা রাখতে পারতাম, ব্যাংকের বুথ থাকতো, আমাদের একটা হেল্পিং ডেস্ক থাকতো, এই জায়গাগুলো ব্যাংকের বুথগুলো আমরা এখানে রাখতে পারছি না। আমরা সেগুনবাগিচা বা আশেপাশে যে ব্যাংকগুলো আছে যে কোনো ব্যাংকে এখন পেমেন্ট করা যাবে, করদাতারা এই সুবিধাটা পাশ থেকে নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এটা ছিল আমার একটু জানানোর আপনাকে। এখন আমি যদি রিটার্ন ফর্মের বিষয়ে আসি, এই রিটার্ন ফর্মটা আমাদের এনবিআর এক এক সময় এক এক রকম ভাবে বেশ কিছু সুবিধা বিবেচনা করে কয়েক প্রকারের রিটার্ন ফর্ম তৈরি করেছে। যেমন যদি বলি যে একজন করদাতার সম্পদের পরিমাণ যদি 40 লাখ টাকার ঊর্ধ্বে না হয়, সম্পদ ইনকাম না, সম্পদের পরিমাণ যদি 40 লাখ টাকার ঊর্ধ্বে না হয়, তাহলে তিনি এই রিটার্ন ফর্মটা পূরণ নাও করতে পারে। তার জন্য একটা আইটি 11 যদি তার শুধুমাত্র বেতন থেকে আয় থাকে, আর কিছু না, শুধু বেতন থেকে আয়, অন্য আর কোনো ইনকাম নাই, তাহলে তার একটা 1 পাতা রিটার্ন ফর্ম আছে, সেটাও তিনি পূরণ করে জমা দিতে পারেন। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে একদম শুরু থেকে এখন পর্যন্ত এই রিটার্ন ফর্মটা অনেক স্মার্ট। কোনো করদাতা যদি 40 লক্ষ টাকা পর্যন্ত তার সম্পদ না থাকলেও তিনি এটা পূরণ করে জমা দিতে পারেন, কোনো সম্পদ না থাকা সত্ত্বেও তিনি রিটার্ন পূরণ করে দিতে পারেন। এই জন্য এটাকে যেহেতু আপনি ব্যবহার করেছেন, আমি আপনাকে থ্যাঙ্কস জানাই। এই রিটার্ন ফর্মটাতে মূলত 8টা পাতা রয়েছে। আপনি প্রথম পাতাটা আমাকে এখানে শো করছেন, দেখা যাচ্ছে যে শুরুতেই স্বনির্ধারণী, সার্বজনীন স্বনির্ধারণী এবং সাধারণ, এই 3টা শব্দ বলা আছে। 2010 সালের আগে স্বনির্ধারণীর একটা অপশন ছিল, স্বনির্ধারণী মিনস এটার একটা অপশন ছিল, এই অপশনটা এখন আসলে নাই, যদি আমাদের ফর্মে রয়ে গেছে কিন্তু এই অপশনটা এখন নাই। এখন অপশন আছে 2টা, একটা হচ্ছে সার্বজনীন স্বনির্ধারণী আর একটা হচ্ছে সাধারণ। এই সার্বজনীন স্বনির্ধারণী, যেটা ইংলিশে বলা হচ্ছে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট, মানে নিজের অ্যাসেসমেন্ট নিজে করে করদাতারা জমা দিবেন। যখন 2010-11 সালের আগে আমরা দেখতাম যে আমাদের ট্যাক্স পেয়ারের সংখ্যা ছিল সারা দেশে অনেক কম, আমরা প্রতিটা করদাতার ইনকাম ট্যাক্স রিটার্ন প্রতি বছরই আমরা অ্যাসেসমেন্ট করতাম, অফিসার অ্যাসেসমেন্ট করতো, ইনকাম ট্যাক্স অফিস অ্যাসেসমেন্ট করতো। কিন্তু ট্যাক্স পেয়ারের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়ার কারণে সেটা আর আমাদের প্রতিটা রিটার্ন ধরে ধরে অ্যাসেসমেন্ট করা সম্ভব হয় না। এই কারণে এনবিআর একটা সিস্টেম তৈরি করেছে যে যার রিটার্ন সে নিজে অ্যাসেসমেন্ট করে জমা দিবে, এটার নাম হচ্ছে সার্বজনীন স্বনির্ধারণী। এইরকম ভাবে যদি কোনো করদাতা রিটার্ন দাখিল করেন, সেই ক্ষেত্রে ওই রিটার্নটা যে আমরা প্রাপ্তি স্বীকারপত্র তাকে দিয়ে দিব, অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, এটা তার অ্যাসেসমেন্ট আদেশ হিসেবে গণ্য হবে। দ্যাট মিনস এইটাই তার সার্টিফিকেট হিসেবে গণ্য হবে যে করদাতার অ্যাসেসমেন্ট ইজ কমপ্লিটেড, তিনি ট্যাক্স প্রদান করেছেন, রিটার্ন দাখিল করেছেন, তার এটা কমপ্লিট। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়, কখনো এইটার শর্ত পূরণ করার জন্য আমাকে 30 নভেম্বরের মধ্যে রিটার্নটা দাখিল করতে হবে। এবং এই রিটার্ন ক্ষেত্রে আমরা যেটা পরবর্তীতে করি যে সবগুলো রিটার্নকে তাহলে আমরা এভাবে নিয়ে ফেলে রেখে দেই না, আমাদের ট্যাক্স অফিস যেটা করে, যদি আমার এখানে 1000 রিটার্ন পড়ে, আমি 1000 রিটার্নকে চেক করি, চেক করে দেখি যে কোনোটাতে গাণিতিক ত্রুটি রয়েছে কিনা। যদি গাণিতিক ত্রুটি থাকে অথবা উপস্থাপনায় ভুল থাকে, তাহলে সেটার সম্পর্কিত আমরা একটা ডেস্ক রিপোর্ট করি এবং তাদেরকে ডিমান্ড জানাই যে আপনি 20,000 টাকা ট্যাক্স দিয়েছেন, অ্যাকচুয়ালি আপনার ট্যাক্স হতো 25,000 টাকা, আপনি 5,000 টাকা স্কিপ করেছেন, ক্যালকুলেশন করে আমরা জানিয়ে দিই। যদি অ্যারিথমেটিক্যাল মিস্টেক ছাড়া অন্য কোনো মিস্টেক, বড় ধরনের মিস্টেক, যেমন কোনো একজন করদাতা ভুলক্রমে তার সম্পদ প্রদর্শন করেন নাই কিন্তু পূর্বের বছরে প্রদর্শন করেছিলেন, এবং যার কারণে তার যে পরিমাণ সম্পদের পরিবৃদ্ধি হওয়া উচিত সেটা তিনি গোপন করে গেছেন, তখন আমরা সেটাকে অডিট করি, এটাকে বলে ফিল্ড অডিট। এই ফিল্ড অডিটে যখন আসবে করদাতার এটা এনবিআর এর কি বলে অনুমোদন সাপেক্ষে এই অডিট গুলো করা হয়, আমরা চিঠি দিয়ে তাদেরকে ডাকি এবং এই প্রসেসে আমরা আগাই। আমি এই সার্বজনীন স্বনির্ধারণী শব্দটাকে একটু খুব সংক্ষেপে ব্রিফ করলাম। আর এই যে সাধারণ যে বিষয়টা আছে বলা, এই সাধারণে টিক চিহ্ন দিয়ে যদি কোনো করদাতা রিটার্ন দাখিল করেন, তাহলে সেটাকে আমরা সাথে সাথে এটা অ্যাসেসমেন্ট হয়ে গেছে বলে আমরা ধরে নিব না, এবং তাকে যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট আমরা দিব সেটা তার অ্যাসেসমেন্ট আদেশ হিসেবে গণ্য হবে না। এই সাধারণে যে রিটার্ন করদাতা দাখিল করবেন তার জন্য আমরা তাদেরকে নোটিশ জারি করব, 79 এবং 83 ধারায় নোটিশ জারি করব যে আপনি আসেন, আপনার কাছে আমাদের বক্তব্য আছে, আমরা শুনবো। শোনার পরে আমরা একটা অ্যাসেসমেন্ট যখন করে দিব, অ্যাসেসমেন্ট মিনস নট কাইন্ড অফ জাজমেন্ট, আমরা জাজমেন্ট করে দিব, সেটা তার অ্যাসেসমেন্ট আদেশ হবে। এই পার্থক্যটা আমার সাধারণ করদাতাদেরকে জানানো দরকার, যখন তারা মেলাতে বা 30 নভেম্বর রিটার্ন দাখিল করবেন, তারা যেন সার্বজনীন স্বনির্ধারণীতে টিক চিহ্ন দিয়ে রিটার্ন দাখিল করেন।
এটা একটা বিষয়। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য ছিল। জি রাইট, এটা একটা ইনফরমেশন জানানো আমার দরকার ছিল। আর প্রথম পৃষ্ঠাতে আমরা যেটা দেখতে পাচ্ছি খুব জেনারেল ইনফরমেশন, এই জেনারেল ইনফরমেশন গুলো আমরা দেখলেই বুঝতে পারছি এখানে করদাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, একটা ইউটিআইএন নাম্বার যেটা আছে যদি থাকে, এটা সাধারণত কারো নাই। এটা একসময় আমাদের ট্যাক্স এবং কাস্টমস মিলে ভিএটি মিলে একটা ইউনিভার্সাল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার করার প্ল্যান ছিল এনবিআর এর, যেটা করা হয় নাই বলে ওইটা ঘরটা ফাঁকা রাখতে হবে, এটা আসলে হচ্ছে না। টিআইএন যেটা, এটা 12 ডিজিটেরটাই লিখতে হবে, আগে 10 ডিজিটের ছিল জন্য ওই যে মাঝখানে দুইটা গ্যাপ দেওয়া আছে দেখেন, এটা কিন্তু ঘর 12টাই আছে, এটা 12টাই পূরণ করতে হবে। দেন হচ্ছে কর সার্কেল, তিনি কোন সার্কেলের অধীনে কোন কর অঞ্চলের অধীনে তিনি আছেন সেটা উল্লেখ করবেন। কোন কর বৎসর, এখন যেমন চলছে 21-22 কর বছর, হ্যাঁ এটা হচ্ছে যদিও 20-21 আয় বছর, এটা একটু আমার সাধারণ দর্শকদেরকে একটু জানানো আমার প্রয়োজন মনে করি। অনেকেই এই কর বছর এবং আয় বছর নিয়ে একটা কনফিউশনের ভিতরে পড়েন। বেসিক্যালি আমাদের বাংলাদেশের ট্যাক্স সিস্টেমটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার বেসিস, ক্যালেন্ডার ইয়ার বেসিস না, যে আমি জানুয়ারি থেকে ডিসেম্বর এভাবে ক্যালকুলেশন করি না, জুলাই টু জুন পর্যন্ত ক্যালকুলেশন করি। এটা হচ্ছে একটা ফিনান্সিয়াল ইয়ার। এই অর্থ বছরে আমরা ইনকাম ট্যাক্সের দৃষ্টিকোণ থেকে দুই রকমের বছর ক্যালকুলেশন করি, একটা হচ্ছে আয় বছর, দ্যাট মিনস ইনকাম ইয়ার, আর একটা হচ্ছে কর বছর, অ্যাসেসমেন্ট ইয়ার। এখন অলরেডি যেটা আমার এখন চলছে সেটা হচ্ছে 20-21 আয় বছর কমপ্লিট হয়ে গেছে। দ্যাট মিনস করদাতা 20 সালের জুলাই থেকে 21 সালের জুন পর্যন্ত তিনি আয় করে ফেলছেন, দ্যাট ইজ ইনকাম ইয়ার। সেই ইনকাম ইয়ারের এগেইনস্টে এখন চলছে আমার 21-22 কর বছর, অ্যাসেসমেন্ট ইয়ার। তিনি আয় করছেন 20-21-এর, বাট এই কর বছরটাকে লিখতে হবে 21-22। আমি যদি করদাতাদেরকে বোঝাতে পারি, আমার মনে হয় তারা বুঝে গেছেন ইতিমধ্যে। এই কারণে এটা একটু খুব সিরিয়াসলি, অনেকে মনে হবে যে আমি তো 20-21-এর দিচ্ছি, আমি কেন এখানে 21-22 লিখবো? 21-22 এই কারণে লিখতে হবে, 21-22 হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার, কর বছর। আর আবাসিক মর্যাদাতে যেটা বলা আছে নিবাসী অনিবাসী, বাংলাদেশি হলে উনি নিবাসীই দিবেন। এটা একটা ক্যালকুলেশনের বিষয় থাকে যে 180 দিন যদি উনি দেশের মধ্যে অবস্থান করেন তিনি নিবাসী, মিনস রেসিডেন্ট। আর মর্যাদা হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল যদি হয় তিনি ব্যক্তিতে ক্লিক করবেন। ব্যবসা প্রতিষ্ঠান বা নিয়োগকারী প্রতিষ্ঠানের নাম, যদি তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তিনি কোনো বিজনেসম্যান হন, তাহলে তার একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, মেসার্স অমুক, মেসার্স তমুক, অথবা একটা বিজনেস প্রতিষ্ঠানের নাম থাকবে, ট্রেড লাইসেন্স অনুযায়ী সেটার কথা লিখবেন। আর নিয়োগকারী প্রতিষ্ঠানের বিষয় যদি থাকে যে চাকরিজীবী যদি হন, করদাতা বেতনভোগী হন, সরকারি চাকরিজীবী হলে উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখবেন, আর বেসরকারি হলে উনি একটা ওই প্রতিষ্ঠানের নাম লিখবেন, যদি ব্র্যাক ব্যাংক লিখবে, অথবা সারা বাংলা .net সারা বাংলা .net এভাবে কি। তারপরে তো স্বামীর নাম, পিতার নাম, মাতার নাম আছে। আমি যেটা গুরুত্ব দিয়ে বলি করদাতাদেরকে এই জায়গাটাতে, এই প্রথম পৃষ্ঠাতে, সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার। এই দুইটা বিষয় করদাতাগণ আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যেন এই দুইটা বিষয় যেন আপনারা কখনো ভুল না করেন। বর্তমান ঠিকানাটা এই কারণে যে আমরা চিঠিটা বর্তমান ঠিকানা দিই, আর টেলিফোন নাম্বারটা এই কারণে যে আমরা কখনো বর্তমান ঠিকানাতে তো চেঞ্জেবল, অনেকে আমরা ভাড়া থাকি, অনেক বাসায় ভাড়া থাকি, ভাড়াটা চেঞ্জ হয়ে যায়, অনেক সময় আমার ট্রান্সফার জব বিভিন্ন জায়গায় চলে যাই, যদি চিঠি গিয়ে কখনো ব্যাক হয়ে আসে তখন যেন আমরা মোবাইল করে কল দিয়ে আপনাকে যেন পাই। এক্ষেত্রে যদি না পাই, আমরা যখন চিঠি ইস্যু করি কোনো কারণে যদি অডিট হয়, নিরীক্ষার আওতাভুক্ত হয়, তখন যদি আমরা চিঠি দেই, চিঠির প্রেক্ষিতে কেউ উপস্থিত না হন, উপস্থিত না হওয়ার কারণে 126 ধারা মোতাবেক জরিমানা করার বিধান আছে, এবং আমরা সেটা করি। তো এটা এই জন্য গুরুত্বপূর্ণ। আমি করদাতাদেরকে বলবো আপনারা অনুগ্রহ করে যখন ফর্মটা পূরণ করবেন তখন অবশ্যই বর্তমান ঠিকানা দ্যাট মিনস যেটাতে আপনার মেইলিং অ্যাড্রেস মেইল যাবে সেটা, এবং টেলিফোন নাম্বার, মোবাইল ফোন নাম্বার এটা অ্যাক্টিভ দিয়ে রাখবেন। প্রথম পাতাটা বিষয়ে আমি আলোচনা করলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা দ্বিতীয় পাতায় চলে যাই। ফেরদৌস ভাই আপনার কাছে আসবো দ্বিতীয় পাতা নিয়ে। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় পাতাটা হচ্ছে একটি খুব ইম্পর্টেন্ট একটা পাতা, কারণ এখানে আপনার সব আয়গুলো খাত অনুসারে লেখা থাকবে। আপনি দ্বিতীয় পাতা প্রথম থেকে দেখেন যে তারিখ হবে যেটা হচ্ছে বিগত বছরের 30 জুন পর্যন্ত। আমাদের ইনকাম ইয়ারটা হয় 1 জুলাই থেকে পরবর্তী বছর 30 জুন পর্যন্ত। আপনি সেই তারিখটা লিখবেন এবং পরবর্তীতে আপনি আপনার খাত অনুসারে দেখবেন যে এখানে অনেকগুলো ক্রমিক নম্বর অনুসারে দেওয়া আছে। তো আপনি আপনার যেখানে যেখানে আপনার আয় আছে সেই অনুসারে আপনি আপনার ইনকাম গুলো এখানে লিখবেন। যেমন আপনার বেতন যদি আপনি একজন চাকরিজীবী হন, তাহলে আপনার বেতনের কিছু কিছু অংশ এটা কর মুক্ত এবং কিছু কিছু অংশ করযোগ্য। যেটা আপনি দেখবেন যে পরবর্তী পৃষ্ঠা, যেটা তৃতীয় পৃষ্ঠা আছে, সেটার মধ্যে হচ্ছে তফসিল 1 বেতনাদি। সেখানে আপনি উল্লেখ করবেন যে কোন কোন বেতনগুলো আপনার কোন কোন খাতে আপনার বেতন আছে এবং সেখানে পরিমাণ কত, সেখানে অব্যাহতিপ্রাপ্ত অংশ কত এবং নিট করযোগ্য আয় কত।
সেই পুরোটা টোটাল যেটা আছে সেটা আপনি এখানে লিখবেন হচ্ছে বেতনাদিতে। তারপর হচ্ছে নিরাপত্তা জামানতের সুদ, এটা হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিজ বা ধরেন বিভিন্ন সঞ্চয়পত্র, এগুলো এইটার মধ্যে আসতে পারে। সেই সুদের উপর বা অন্যান্য যে ইনকাম আছে, সেগুলো যে ইনকামটা আছে সেটা আপনি এখানে লিখবেন। গৃহ সম্পত্তি আয় যদি থাকে, যেটা আপনি এটাও পরবর্তীতে আছে 3 নম্বর পাতায় তফসিল 3-এ, যে আপনার যে টোটাল গৃহ সম্পত্তি আয় আছে সেটা, এবং সেটা থেকে আপনি কিছু দাবিকৃত ব্যয় পাবেন, যেমন মেরামত, পৌরকর, ভূমি রাজস্ব, ঋণের উপর আপনার যদি সেই বাড়িটা যদি কোনো লোন থাকে বাড়িটার নামে, তাহলে সেটার যে ঋণের সুদটা সেগুলো আপনি বাদ দিতে পারবেন। এবং আপনি মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য আপনি একটা 25% যদি আপনার এটা আবাসিক হয়, এবং অন্যান্য ক্ষেত্রে এটা 33%, এটা আপনি বাদ দিতে পারবেন। বাদ দিয়ে আপনি যে টোটাল ইনকামটা আসবে সেটা আপনি লিখবেন গৃহ সম্পত্তি আয় এখানে। আপনার যদি কৃষি আয় থাকে তাহলে আপনি লিখবেন 4 নম্বর ঘরে। আর আপনার যদি ব্যবসা থাকে তাহলে ব্যবসার আয়টা লিখবেন আপনি 5 নম্বর ঘরে। আপনি যদি 6 নম্বর ঘরে লিখবেন যদি আপনার কোনো ফার্ম থাকে, ফার্মের যদি আলাদা টিআইএন থাকে, তাহলে সেটার যে অংশটা, আপনার অংশটা আপনি এখানে লিখবেন, যেটা আপনি পরবর্তীতে এখান থেকে কিছু রেয়াতও পাবেন। আর আপনার যদি কোনো এক্সট্রা, যদি কোনো আপনার অপ্রাপ্ত বয়স্ক বা আপনার নির্ভরশীল স্বামী স্ত্রীর ইনকাম থাকে, সেটা আপনি 7 নম্বর ঘরে লিখবেন। আপনার যদি মূলধনী লাভ থাকে, যেমন আপনি কোনো সম্পদ কিনেছেন সেটা আপনি বিক্রি করে দিলেন, তাহলে সেটা মূলধনী লাভ হয়, তো সেটা আপনি লিখবেন 8 নম্বর ঘরে। অন্যান্য উৎস হয় যে এগুলা বাদে যে কোনো উৎস, যেমন ব্যাংক সুদ আয়, এটা আপনি এখানে দিবেন। এটা আপনি এখানে দিয়ে টোটাল যেটা আছে সেটা আপনি লিখবেন 10 নম্বর ঘরে। এরপর যদি আপনার কোনো বিদেশ থেকে কোনো আয় থাকে যেটা এক্সেম্পটেড, সেটা আপনি এখানে থেকে এখানে ইনকাম লিখবেন। তারপর টোটাল আয় যেটা আছে সেটা থেকে আপনি হিসাব করবেন আপনার স্ল্যাব অনুসারে, আমাদের যে ইনকাম ট্যাক্স স্ল্যাব আছে সেটা অনুসারে আপনার ট্যাক্স কত, সে মোট আয়টা লিখবেন, মোট আরোপযোগ্য আয় কত লিখবেন 13 নম্বর ঘরে। এবং তারপর লিখবেন আপনি আপনার যে রেয়াত আছে, রেয়াত এবং রেয়াতের একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন করে আপনি আপনার রেয়াতটা আপনি ওখানে বসাবেন। তারপর মোট আয়কর থেকে আপনি আপনার রেয়াতটা বাদ দিবেন। রেয়াত বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি প্রদেয় করটা, প্রদেয় কর, এটা আপনাকে দিতে হবে। এখন এটা আপনার তারপর যদি আমরা 16 নম্বর ঘরে আসি, আমরা দেখতে পাবো যেখানে প্রথমে ক আছে, উৎস হতে কর্তৃত। তো আপনার যদি কোনো কারণে যদি কোনো উৎস হতে কর্তৃত আয়কর থাকে, যেমন আপনার বেতন থেকে কাটা হতে পারে, বা আপনি যদি কন্ট্রাক্টর হন তাহলে আপনার সেখান থেকেও কাটা হতে পারে, সেটা আপনি এখানে লিখবেন। তারপর আপনি যদি কোনো অগ্রিম কর দিয়ে থাকেন তাহলে সেটার পরিমাণটা আপনি লিখবেন খ ঘরে। আর এরপরে যে অংশটা থাকে সেই অংশটা হচ্ছে যে যতটুকু আপনার আপনার যে টোটাল যে ট্যাক্স আপনার উপর আরোপযোগ্য, সেটা থেকে আপনার উৎসে হতে কর্তৃত্ব ট্যাক্স এবং আপনার 64 ধারা অনুসারে, অর্থাৎ অগ্রিম ট্যাক্সটা যদি বাদ যায়, যে অংশ থাকে সেই অংশটা আপনাকে এখানে দেখতে হবে। এবং এই টাকাটা আপনি চালান অথবা পে অর্ডারের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিবেন। আপনি এটা এখন বর্তমানে আপনি চালানের মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে দিতে পারেন, অথবা আপনি এটা আপনি যদি চান আপনি অন্যান্য বাণিজ্যিক ব্যাংক থেকে আপনি পে অর্ডার করে তারপর সংশ্লিষ্ট উপকর কমিশনার সার্কেলের নাম উল্লেখ করে আপনি পে অর্ডার করে সেটা আপনি জমা দিতে পারেন। এবং এরপর যদি আপনার যদি কোনো মানে বেশি থাকে, প্রত্যাপন যোগ্য করের সমন্বয়, যদি ধরেন আপনার বেশি কাটা থাকে কিন্তু আপনার ট্যাক্স আসছে কম, সেই অংশটা আপনি এখানে লিখবেন। এরপর আপনি এখন দেখবেন যে কর অব্যাহতিপ্রাপ্ত করমুক্ত আয়ের পরিমাণ, এটা আপনি এখানে লিখবেন। যদি আপনার কোনো কর অব্যাহতিপ্রাপ্ত আয় থাকে, যেমন বেতনের কিছু অংশ থাকে, বা যদি আপনার কোনো করমুক্ত আয় থাকে, সেটা লিখবেন। আর 19 নম্বর ঘরে লিখবেন যে আপনার পূর্ববর্তী বছরে প্রদত্ত আয়কর, অর্থাৎ গত বছরে কত টাকা আয়কর প্রদান করেছিলেন সেটা আপনি এখানে লিখবেন। তারপরে আপনি আপনার নাম লিখবেন, আপনার পিতার নাম লিখবেন, আপনার স্থান এবং তারিখ দিয়ে আপনি আপনার স্বাক্ষরটা করবেন। এটা হচ্ছে দ্বিতীয় পাতার বিবরণটা। জি, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে আপনারা দুইজন প্রথম 2 পাতার বিস্তারিত বিবরণ দিলেন। মনসুর ভাই, আপনি কি কিছু অ্যাড করতে চান এই দ্বিতীয় পাতায় কোনো কিছু? জি প্লিজ। ঠাকুর ভাই খুব সংক্ষিপ্ত ভাবে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে আমি মোহিত। বিষয়টা হচ্ছে কি যে ইনকাম ট্যাক্সের এই পাতাটাই আসলে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দুইটা জায়গা, একটা হচ্ছে ইনকামের এই এই পৃষ্ঠা, মানে দ্বিতীয় পৃষ্ঠাটা, এবং 5 নাম্বার এবং 6 নাম্বার পৃষ্ঠা, এই 3টা পৃষ্ঠাই মূলত বেসিক্যালি গুরুত্বপূর্ণ। এবং এই 2 নাম্বার পৃষ্ঠা থেকে প্রচুর জিনিসপত্র আছে। হ্যাঁ, এখানে উনি এত দ্রুত সবগুলোকে বলে দিয়েছেন যে খুবই, আমি জাস্ট কি বলবো যে এত দ্রুত হয়তো আমি নিজে বলতে পারতাম না আর কি। তবে একটা দুইটা বিষয় আমার মনে হয় আমার সাধারণ দর্শক যারা আছেন তাদেরকে আমার একটু জানানো দরকার, যে এই স্যালারি যেটা 1 নাম্বার যেটা বলা আছে, এটা শুধুমাত্র কিন্তু এইটুকু শুধু দেখলেই হবে না। ইনকাম ট্যাক্স রিটার্নের একটার সাথে আরেকটার কানেকশন আছে, একটা পৃষ্ঠার সাথে আরেকটা পৃষ্ঠার কানেকশন আছে। এই 1 নাম্বার পয়েন্টের সাথে তফসিল 1 প্রযোজ্য, যেটা হচ্ছে আপনার 3 নাম্বার পৃষ্ঠা আমরা পাবো। সেখানে কোন অংশটুকু বেতন থেকে করযোগ্য, কোন অংশটুকু করযোগ্য নয়,
সেটা এটা আমি যে 3 নম্বর পৃষ্ঠাটা একটু দেখাই, 3 নম্বর পৃষ্ঠাটা এই যে দেখা যাচ্ছে যে বেতন ও ভাতা দিয়ে থাকে। দেখেন এখানে তালিকা আছে মূল বেতন, বিশেষ বেতন, মহার্ঘ ভাতা, যাতায়াত ভাতা, বাড়ি ভাড়া ভাতা। এটা সেকেন্ড যে কলামটা আছে সেখানে বলা আছে আয়ের পরিমাণ, আর থার্ড হচ্ছে অব্যাহতপ্রাপ্ত আয়ের পরিমাণ, আর এই ফোর্থ কলামটা হচ্ছে নিট করযোগ্য আয়। একটা ছক কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে ইনবিল্ড। একজন লেমেন করদাতা যিনি প্রথমবার আমাদের রিটার্ন দাখিল করছেন তিনিও এই ফর্মটা শুধুমাত্র একটু মনোযোগ দিয়ে দেখলেই তিনি পূরণ করে জমা দিতে পারবেন। যেমন কোন করদাতার মূল বেতন যদি 20,000 টাকা করে হয়, তিনি প্রথম ঘরটাতে 20,000 গুণন 12 2,40,000 টাকা লিখবেন। এই 2,40,000 টাকা কিন্তু তার অব্যাহতিপ্রাপ্ত না, এই টোটালটাই নিট করযোগ্য আয়। সুতরাং এটা 3 নাম্বার ঘরে চলে যাবে, কলাম 3 এ চলে যাবে, নিট করযোগ্য, অব্যাহতি পাবে না। আবার যদি বাড়ি ভাড়া ভাতা আমরা দেখি, বাড়ি ভাড়া ভাতা একজন করদাতার মোট যে মূল বেতন আছে সেই মূল বেতনের 50% অথবা প্রতি মাসে 30,000 টাকা, এটার যোগফল, এই দুইটার মধ্যে যেটা কম ততটুকু তিনি অব্যাহতি পাবেন, অব্যাহতিপ্রাপ্ত হবেন। এই কথাগুলো এখন কঠিন মনে হবে, কারণ যারা প্রথম শুনছেন তাদের কাছে এটা কঠিন মনে হবে, এভাবে আসলে বলে মনে রাখানো সম্ভব না। তবে আমাদের রিটার্ন ফর্ম পূরণের নির্দেশিকা আছে এনবিআর এর, সেটা ওয়েবসাইটে দেওয়া আছে। রিটার্ন ফর্ম পূরণের নির্দেশিকা, এই নির্দেশিকাতে খুব ডিটেলস সুন্দরভাবে দেওয়া আছে, উদাহরণ সহ দেওয়া আছে। এখানে করদাতা কিভাবে কতটুকু কোন অংশটুকু তার করযোগ্য হবে অকরযোগ্য হবে সেটা বলা আছে। যেমন যাতায়াত ভাতা, একজন বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মচারী যদি যাতায়াত ভাতা পান তাহলে 30,000 টাকা পর্যন্ত তিনি অব্যাহতিপ্রাপ্ত আয়, 30,000 টাকার ঊর্ধ্বে যতটুকু হবে ততটুকু তার নিট করযোগ্য আয় চলে যাবে। এইভাবে বেশ কিছু বিশ্লেষণ আছে, এই বিশ্লেষণ করে 3 নাম্বার মানে নিট করযোগ্য আয়ের ঘরের যে যোগফলটা হবে, এই যোগফলটা বেসিক্যালি ওই 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার পয়েন্টটাতে গিয়ে বলবে। হ্যাঁ, 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বারটাতে যে বেতনাদি 1 নাম্বার পৃষ্ঠাটাতে অর্থাৎ দর্শকরা দেখতে পাচ্ছেন এখানে 1 নাম্বারটাতে যাবে। আর ওই যে মাঝখানের যেটা অব্যাহতিপ্রাপ্ত যে কলামটা আছে ওইটার যে যোগফলটা হবে সেটা আসবে হচ্ছে একেবারে নিচে। দেখেন এখানে এই যেটাতে নিচে আছে আমাদের পাওয়ার ক্যালকুলেশনের নিচে, হ্যাঁ এর নিচে একটু আসেন, এর নিচে একটু আসেন। আমি যদি বলি আপনাকে 18 নাম্বার ঘরটা কর অব্যাহতিপ্রাপ্ত করমুক্ত আয়ের পরিমাণ এখানে যাবে, যে টাকাটার উপর তার ট্যাক্স হবে না। এটাকেও একটু আমার জানানো দরকার ছিল। আর একটা বিষয় আমি যদি একটু করদাতাদেরকে বলি যে পরবর্তীতে আমরা সাধারণত বেতনভোগী করদাতা যাদেরকে আমরা ফেস করি তাদের সাধারণত এই বেতন থেকে ইনকাম থাকে, পাশাপাশি সবারই ব্যাংক অ্যাকাউন্ট আছে। এখন ব্যাংক অ্যাকাউন্টে একটা ইন্টারেস্ট পান, সেই ইন্টারেস্টটা থাকে, ইন্টারেস্টটা অন্যান্য সূত্রের আয় হিসেবে দেখাতে হয় 9 নাম্বার কলামটাতে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যে করদাতাদের মূলত বাড়ি আছে, ঠাকুর ভাই অলরেডি বলেছেন, বাড়ি ভাড়া যতটুকু তিনি পাবেন তার পুরোটা কিন্তু তার করযোগ্য আয় না। সেটা ক্যালকুলেশনের জন্য আমরা আবার এই যে 3য় পৃষ্ঠাতে তফসিল 2 আমরা গেলে আমরা দেখতে পাবো। 3য় পৃষ্ঠাতে তফসিল 2 দেখেন এই জায়গাটাতে, হ্যাঁ গৃহ সম্পত্তির আয়ের বিবরণ, সেখানে ভাড়া বাবদ তার বার্ষিক আয় কত, মানে তিনি কত টাকা পেয়েছেন অ্যাকচুয়ালি সেটা এখানে লিখতে হবে। এতে হচ্ছে তার ব্যয়, তিনি ব্যয় কিছু পাবেন, ব্যয় একটা বাড়ি মেনটেন করতে গেলে তো তার ব্যয় হয়। সুতরাং যতটুকু তিনি ভাড়া আয় হচ্ছে তার পুরোটা কিন্তু তার আয় না, ট্যাক্সেবল ইনকাম না। এই আয়টা থেকে তাকে 25%, এটা ক্যালকুলেশন করাটা খুব ঝামেলার, এই জন্য হয়তো এনবিআর একটা নির্ধারণ করে দিচ্ছে যে এটাতে আমরা ঝামেলাতে যেতে চাই না। করদাতাদের জন্য আমরা একটা ইজি ক্যালকুলেশন দিয়ে রাখি যে সেই বাসাটা যদি উনি আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিয়ে থাকেন তাহলে তিনি 25% মোট যে ভাড়া তিনি প্রাপ্ত হয়েছেন তার 25% মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে তিনি দাবি করতে পারবেন, মেনে নিতে পারবো, আমরা মেনে নিব। আর যদি সেই বিল্ডিংটা বা সেই বাসাটা উনি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিয়ে থাকেন তাহলে তিনি 30% এখান থেকে তিনি খরচ দাবি করতে পারবেন। হ্যাঁ, এটা বাদ দিয়েও তার অন্যান্য খরচ থাকতে পারে, যেমন কোনো একজন করদাতা যদি ব্যাংক লোন নিয়ে 6 তলা বিল্ডিং করে তাহলে এই লোনের যে ইন্টারেস্ট আসবে সেই ইন্টারেস্টটাও তার যে ভাড়াটা আসলো সেই ভাড়াতে বাদ যাবে, সেটা ইন্টারেস্টের পরিমাণ যাই হোক না কেন। দেখা গেল তার বাড়ি ভাড়ার চেয়ে ইন্টারেস্টের পরিমাণে বেশি হয়ে যাচ্ছে, যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার এক্ষেত্রে মাইনাস ইনকাম হবে, তাতে অসুবিধা নেই। এবং এই মাইনাস ইনকামটা অন্য কোনো সোর্সে যদি তার প্লাস ইনকাম থাকে সেটার সাথে প্লাস মাইনাস সমন্বয় হবে, হ্যাঁ সমন্বয় সম্ভব। এটা বেশ কিছু ক্যালকুলেশন আমি খুব সাধারণ করদাতাদের জন্য সহজ করে বলছি যে আপনার যতটুকু আপনি বাড়ি ভাড়া হিসেবে পাবেন পুরোটাই করযোগ্য না, 25% আপনি রেয়াত পাবেন, পাশাপাশি আপনার যদি অন্য কোনো পৌর কর দিতে হয়, সিটি কর দিতে হয়, এগুলো আপনি এখান থেকে মাইনাস করে যতটুকু ট্যাক্সেবল ওই অংশটুকু আপনি বসাবেন 3 নাম্বার কলামে, মানে 2 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার কলামে গৃহ সম্পত্তি আয়। এই দুটো বিষয় আমার বলার প্রয়োজন ছিল। আর একটা বিষয় এখান থেকে আমি একটু শেয়ার করতে চাই, যেটা হচ্ছে নিরাপত্তা জামানতের সুদ, 2 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার কলাম। নিরাপত্তা জামানত দ্যাট মিন্স সিকিউরিটি। এই সিকিউরিটিটা বলতে সাধারণত গভর্নমেন্ট সিকিউরিটিকেই বোঝায়, যেমন সঞ্চয়পত্র, সেভিং সার্টিফিকেট।
অনেকেই সেভিং সার্টিফিকেটে আমাদের এই ইনভেস্টমেন্ট গুলো করে থাকে। এই সেভিং সার্টিফিকেটের যে সুদগুলো হয়, এই সুদটা হচ্ছে 82C ধারা মোতাবেক এটা ফাইনাল সেটেলমেন্ট। হ্যাঁ, যত টাকা তিনি ইন্টারেস্ট পাবেন তার উপরে যে এক্সট্রা কর্তন করে রাখা হবে অ্যাট সোর্সে, সেটাই ফাইনাল সেটেলমেন্ট। এটা আর নতুন করে ক্যালকুলেশন আসবে না। এই যে ধরেন আমার যে 10 নম্বর কলমে ক্রমিক নম্বর 1 থেকে 9 এর যোগফল আছে মোট ক্রমিক, এই মোট ক্রমিকের মধ্যে ওই বিষয়টা আসবে না, অথবা আসলেও ট্যাক্স ক্যালকুলেশনের সময় ওটাকে বাদ দিয়ে আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। কারণ সঞ্চয়পত্রের উপর যদি আপনি 1 লাখ টাকা ইন্টারেস্ট পেয়ে থাকেন, তার উপরে 5000 টাকা ট্যাক্স অলরেডি কেটে নেওয়া আছে, সেটার উপরে নতুন করে ট্যাক্স দিতে হবে না। এটা একটা এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা মনে হয় পরবর্তীতে যেতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী যে পাতাগুলো রয়েছিল, হ্যাঁ, সেগুলো আমরা দেখব আবার। কিন্তু আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, ফারহানা চৌধুরী। ফারহানা চৌধুরীকে আমরা একটু স্টুডিওতে ডেকে নিচ্ছি। ফারহানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার আমার একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা হচ্ছে যে বাবার মৃত্যুর পর আসলে তার থেকে যদি কোনো সম্পত্তি বা অর্থ প্রাপ্ত হয়ে থাকে, তাহলে সেইটা আসলে আমার নিজের ট্যাক্সে কিভাবে এটা ইনক্লুড হবে? ফেরদৌস ভাই, ও মনসুর ভাই বলবেন। রিপিট করতে হবে, কথাটা প্রশ্নটা আরেকবার করেন। ফারহানা, প্রশ্নটা আরেকবার রিপিট করতে হবে। ফেরদৌস ভাইয়ের কাছে বাবার মৃত্যুর পর তার কাছ থেকে যদি কোনো অর্থ সম্পদ প্রাপ্তি হয়ে থাকে, তাহলে সেটা আমার নিজস্ব ফাইলে আসলে কিভাবে ইনক্লুড হবে? ফেরদৌস ভাই, বাবার হতে মৃত্যুর পরে, তাহলে বাবা একজন করদাতার মৃত্যুর পরে আমাদের 92 আয়কর অধ্যাদেশের 92 ধারা অনুসারে যেটা করা যায় সেটা হচ্ছে তার একজন বৈধ উত্তরসূরি সিলেক্ট করা লাগে। তারপর তার যে সম্পত্তিগুলো আছে সেগুলো থেকে যদি কোনো ইনকাম আসে, তাহলে সেই বৈধ উত্তরাধিকারী ওই মৃত ব্যক্তির পক্ষে রিটার্ন জমা দিতে পারবে। এবং যদি তারপর সেই সম্পত্তিগুলো যদি পরে বিলি বন্টন ভাগ হয়ে যায়, ওয়ারিশন সার্টিফিকেট অনুসারে চলে যায়, তাহলে আমরা যেটা করতে পারবো, যখন সেগুলা ভাগ হয়ে যাবে এবং সেই ওয়ারিশন অনুসারে সবার কাছে নাম জারি হয়ে যাবে বা সেই টাকাগুলো তাদের নামে চলে আসবে, তখন তারা সেই সম্পত্তিগুলো তাদের আয়কর রিটার্নে আইটি10B বা সম্পদ বা দায় ও ব্যয় বিবরণী ওখানে দেখাতে পারবে। এবং তারা উৎস হিসেবে দেখাতে পারবে, উত্তরাধিকারী হিসেবে প্রাপ্ত হিসেবে তারা এটা দেখাতে পারবে। তবে তাদের সংশ্লিষ্ট প্রমাণ আদি অবশ্যই তার দুই নম্বর যে কাগজটা আমরা দেখলাম, সেখানে আসলে কোন নম্বরে আমি এটা ইনক্লুড করব? আপনি কি ধরনের সম্পত্তির কথা বলছেন? ধরেন আপনি যদি এখানে একটা অকৃষি সম্পত্তি ধরেন, আপনি যদি একটা সঞ্চয়পত্র পেয়ে থাকেন, আপনি যদি সেটা যদি আপনার বাবার নামে থাকে এবং সেটা নমিনি থাকেন আপনি, তাহলে আপনাকে সেই সঞ্চয়পত্র যেটা করতে হবে যে আপনাকে যে সংশ্লিষ্ট ব্যাংকে বা ডাকঘরে অ্যাপ্লিকেশন করা লাগবে। তারপর তারা সেখানে ডাক বিভাগে একটা প্রসিডিং আছে, তারা তাদের প্রসিডিং শেষ করবে এবং সেটা আপনার নামে ট্রান্সফার হয়ে যাবে এবং তারা আপনাকে সেরকমই একটা কাগজ সার্টিফিকেট দিবে যে এটা আপনার নামে চলে আসে। তখন আপনি যেটা করবেন, সেই সঞ্চয়পত্রটা আপনি দেখাতে পারবেন আইটি10B বা যেটা পেজ নাম্বার 5, সেটার আপনি এখানে দেখাতে পারবেন যে 4 নম্বর ঘরের খ দেখবেন সঞ্চয়পত্র, সেখানে আপনি দেখাবেন 10 লাখ টাকা। যদি সঞ্চয়পত্র 10 লাখ টাকার হয় তাহলে আপনি সেটা সেখানে দেখাবেন এবং সেটা উৎস হিসাবে আপনি দেখাবেন এটা একদম শেষে 17 নম্বর কলামে। সেখানে আপনি দেখবেন যে অর্জিত তহবিল সমূহ, এখানে আপনি দেখবেন যে একটা 17 আছে অন্যান্য প্রাপ্তি। সেই অন্যান্য প্রাপ্তির ঘরে আপনি সেটা দেখাবেন এবং আপনি এটা দেখিয়ে দিতে পারবেন যে এটা আপনি আপনার পিতা হতে পেরেছেন এবং এটা আপনি অবশ্যই রিটার্নের সঙ্গে আপনি আপনার সেই এটার যে প্রমাণাদিগুলো সেগুলো আপনার এখানে সংযুক্ত করতে হবে। জি ফেরদৌস ভাই, এটা ঠিক কোন পাতায় আপনি রেফার করলেন যে আমি একটু দেখাতে চাচ্ছিলাম দর্শকদের? এটা সম্পদ বিবরণী, এটা 2 জায়গায় আসবে। প্রথম যে জায়গায় আসবে সেটা হচ্ছে যে সঞ্চয়পত্র 4 পেজ নাম্বার 5 পরিসম্পদ দায় ও বিবরণী। ওখানে দেখবেন 4 নম্বর ঘরে বিনিয়োগ নামে একটা ঘর আছে, এটা তারপর একটা জি এই যে এখানে জি এখানে দেখবেন যে আপনি ধরনের সঞ্চয়পত্রটা আপনি কোথায় দেখাবেন, যে দেখবেন 4-এর খতে এটা ক্লিয়ারলি লেখা আছে সঞ্চয়পত্র ইউনিট সার্টিফিকেট বন্ড। আপনি এখানে লিখবেন এই সঞ্চয়পত্রের অ্যামাউন্টটা এবং এটা হচ্ছে আপনার, যেহেতু আপনার নামে এসে পড়েছে
যখন আপনার নামে এটা ট্রান্সফার হয়ে যাবে তখন আপনি আপনার রিটার্নে দেখাতে পারবেন, এবং তার পরবর্তীতে এটা উৎস হিসেবে আপনি এটা উৎস কোথা থেকে আসলো সেটা আপনার দেখাতে হবে আরেক জায়গাতে, সেটা আপনি দেখাবেন 17 নম্বর কলামে। আপনি একটু যদি নিচে যান তাহলে দেখতে পাবেন 17 নম্বর কলাম। এখানে দেখবেন অন্যান্য প্রাপ্তি, ওখানে আপনি দেখাবেন যে এটা পিতার হতে আপনি যে পেয়েছেন সেইটা আপনি এখানে দেখাতে পারবেন, তাহলে আপনার জিনিসটা মিলে যাবে। জি আচ্ছা, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন ছিল যে এই যে এক্ষেত্রে অবশ্যই আপনার নামে ট্রান্সফার হতে হবে এবং সেই প্রমাণাদিগুলো আপনাকে অবশ্যই রিটার্নের সঙ্গে সংযুক্ত করতে হবে। আচ্ছা, আর আমার বাবার মৃত্যুর পরে আমি তার টিআইএন যে থাকছে না আর ওটা কি বন্ধ করার জন্য বা এটার জন্য কি আমাকে কোনো অ্যাপ্লিকেশন দিতে হবে? কথাটা শোনা যাচ্ছে না। বাবার মৃত্যুর পর তার যে টিনটা আর আসলে কার্যত তো থাকছে না, তো সেটা কি আসলে বন্ধের জন্য কোনো লেটার দিয়ে বন্ধ করতে হবে না এটা জাস্ট জানিয়ে দিলেই হয়ে যাবে যে ওই টিনটা কি আর কার্যত থাকবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, আমাকে শোনা আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন ফেরদৌস ভাই? আচ্ছা মনসুর ভাই শুনতে পাচ্ছেন? না আমার তো মনে হয়। আচ্ছা আমি শুনেছি, আমি মনে হয় এটাকে একটু অ্যাটেন্ড করি। আমি ফারহানা চৌধুরী ওনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। উনি বলেছেন যে যদি পিতা বা মাতা মৃত্যুবরণ করেন তাহলে সেই টিআইএনটা বন্ধ করার জন্য কি অ্যাপ্লিকেশন দিতে হবে কি? আপনার মনে হয় প্রশ্নটা এরকমই ছিল, অথবা বন্ধ কি করতে হবে কি করতে হবে না। এখন দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে টিআইএন ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাজ ইফ আপনি কল্পনা করবেন যে এটা একটা এনআইডির মতো, একবার যখন হয়ে যাচ্ছে তখন এটা থেকে যাচ্ছে। হ্যাঁ, এখন জন্ম মৃত্যু নিবন্ধন যেমন আছে বা মারা গেলে আমরা জন্ম মৃত্যু নিবন্ধন করতে পারি, এরকম টিআইএন এর এই বিষয়টা এভাবে নাই। কি করতে হবে সেই ক্ষেত্রে? একজন করদাতা যখন মারা গেলেন, সেই মারা যাওয়ার পরে ফেরদৌস শাকুর ভাই ইতিমধ্যে বলেছেন যে সেটা 92 সেকশন অনুযায়ী অর্থাৎ 93 সেটা কমপ্লিট হবে। হওয়ার পরে সেই কমপ্লিট হওয়ার প্রেক্ষিতে কিন্তু আমরা জানতে পারবো যে আমাদের করদাতা মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন। এবং এই মৃত্যুবরণ করার জন্য কিছু প্রমাণ তো থাকবেই, যেমন আমাদের হচ্ছে মৃত্যু সনদ থাকবে। সেই মৃত্যু সনদ দেখলে আমরা সেটা তো ফাইলের ভিতরে ইনক্লুড করে রাখছি। এর জন্য পরবর্তী বছরগুলোতে তারা রিটার্ন দাখিল করতে হবে না, কোনো চিঠিও দিতে হবে না। ওই 92 অ্যাসেসমেন্ট ইজ এনাফ। মৃত্যুর যে সনদ আছে সেটাই যথেষ্ট। এই টিআইএনটা আমার ডেটাবেস সার্ভার থেকে মুছে যাবে না, এটা থাকবে, কিন্তু তাকে আর তার জন্য আমরা নতুন করে আবার চিঠি দিব না তাকে যে আপনি রিটার্ন দাখিল করেন, এরকম হবে না। হ্যাঁ, সেটা মুছে যাবে না, এটা থাকবে। এনআইডিটা যেমন থাকবে, আমি আমার বাবা মারা গেছেন কিন্তু এনআইডিটা এখনো সার্ভারে আছেন, সেরকমই থেকে যাবে, এটা বন্ধ করতে হবে না। আচ্ছা, আর একটা বিষয় যদি আমি এক্ষেত্রে একটু বলি যে অ্যাওয়ারনেস ক্রিয়েটের উদ্দেশ্যে ফারহানা চৌধুরী আপার যদি প্রশ্নটা আমি বুঝে থাকতে পারি, যে পিতামাতা মৃত্যুবরণ করলে তাদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সম্পদ সেটা আপনি যখন আপনার রিটার্নে প্রদর্শন করতে চান সেটা কিন্তু ইন প্রপার ওয়েতে আসতে হবে। হ্যাঁ, প্রপার ওয়ে মিনস আপনার বাবার যদি 10 কোটি টাকা এফডিআর রেখে মারা যান তিনি, এবং আপনারা যদি 3 জন সেটার অংশীদার হন, সেই অংশীদার নামা থাকতে হবে একটা ওয়ারিশন সার্টিফিকেট বলে, সেই ওয়ারিশন সার্টিফিকেট রেডি করতে হবে। এটা নোটারির মাধ্যমে, কোর্টের মাধ্যমে হয় অনেক সময়। সেই 10 লাখ টাকা কে কতটুকু হারে ভাগ পাবেন সেটাও দেখাতে হবে। এবং শুধু সেটা দেখালে কিন্তু হবে না যে আমার বাবার যে 10 কোটি টাকা ছিল অ্যাকচুয়ালি সেটা আমার বাবার ইনকাম ট্যাক্স ফাইলে দেখানো ছিল কিনা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। এই জন্যই যারা অনেকে হয়ে গেছে যে বয়স হয়ে যায়, বয়স হয়ে গেলে 60 প্লাস হয়ে গেলে অনেকে আমাদের কাছে আসেন যে আমার তো 60 প্লাস হয়ে গেছে, আমার এখন ইনকাম ট্যাক্স আমরা দাখিল না করলে থাকবে না। আমরা বলি যে যেহেতু আপনার প্রপার্টি আছে আপনি ইনকাম ট্যাক্স রিটার্নটা দাখিল করে যান। রিটার্ন দাখিল করলে তো আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না, বছরে একবার আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্নটা দাখিল করতে হচ্ছে, তাতে আপনার রেকর্ডটা থাকে যে আপনার প্রপার্টি আছে, এবং এই প্রপার্টি আপনি মৃত্যুবরণ করলে আপনার ছেলে মেয়েদের কাছে ভাগ করে দেওয়ার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। হ্যাঁ, এটা জাস্ট আমি আমার সাধারণ দর্শকদের উদ্দেশ্য বলছি এবং ফারহানা চৌধুরী আপা আপনাকেও বলছি। আমার মনে হয় আপনি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফারহানা আমাদের সাথে থাকার জন্য। এই বিষয়ে একটা সম্পূরক প্রশ্ন করছি মনসুর ভাই আপনার কাছে, সেটা হলো যে এটা তো যে একজন মৃত্যুবরণ যখন করেন একজন ট্যাক্স পেয়ার তখন কি প্রসিডিওর, সেটা এরকমও তো রয়েছে যে অনেকে দেশের বাইরে থাকেন, সেটা পড়াশোনার খাতিরে হতে পারে বা যে কোনো কারণে হয়তো 5 বছরের জন্য উনি দেশে থাকবেন না এবং ওনার দেশে ওই সময়ে ইনকাম যে বন্ধ আছে এমনটাও নয়। খুব স্পেশালি যারা স্কলারশিপ নিয়ে বা পড়াশোনার কারণে আমি যদি বলি যে চাকরিটাও দেশে রয়ে গেছে, উনি বেতনও পাচ্ছেন এবং ইন দ্য মিন টাইম 5 বছরের জন্য হয়তো পিএইচডি করতে বা পড়াশোনা করতে উনি বাইরে গেছেন।
ওই সময় কি কোনো ব্যবস্থা আছে কিনা যে উনি যে দেশে 5 বছর থাকবেন না, সো উনি পরে 5 বছর পর দেশে ফিরবেন এবং তখন একবারে বিগত বছরের ট্যাক্স পে করবেন? এই বিষয়ে কি আপনাদের কোনো কিছু রয়েছে কিনা? খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে এই প্রশ্নটার সম্মুখীন আমরা প্রায়ই হই। আমার অনেক কলিগ, বন্ধু, আমার ব্যাচমেট, আমার অনেকেই অনেক সময় দেশের বাইরে পড়াশোনা করতে যান, তারা প্রশ্ন করেন। এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে এরকম যে আপনার আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যেটা ল, সেখানে বলা আছে যে যিনি দেশের বাইরে অবস্থান করবেন, সেই দেশের বাইরে অবস্থানকালীন সময়ে আমাদের বাংলাদেশ দূতাবাস যদি সেই দেশে থাকে, সেই দূতাবাস ইনকাম ট্যাক্স অফিসেরও কাজ করবে। দ্যাট মিনস 30 নভেম্বর, 1 জুলাই থেকে 30 নভেম্বরের মধ্যে আপনি সেই দূতাবাসেও রিটার্ন দাখিল করতে পারবেন, সেই দূতাবাস আমাদেরকে রিটার্নটা প্রেরণ করবে। এটা হলো অপশন 1। কিন্তু এই অপশনটা একটু মানুষজন অপছন্দ করে, কারণ অনেক সময় দূতাবাসের অনেক দূরে দূরে অবস্থান করতে হয়, তাদের কাছে আসাটা খুব কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে যেটা হয়, 75 আমাদের সেকশন 75 এর 6 উপধারায় যেটা বলা আছে যে কোনো করদাতা যদি দেশের বাইরে যান পড়াশোনার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে, তিনি ট্যাক্স অফিসকে জানিয়ে যাবেন চিঠি দিয়ে আমি যাচ্ছি, এবং তিনি যখন ফিরে আসবেন, ফিরে আসার পরে তিনি ধরেন যেদিন ফিরে আসলেন, দেশে ল্যান্ড করলেন, তার 3 মাসের মধ্যে তিনি রিটার্ন দাখিল করবেন। যে কয় বছরের রিটার্ন তার বাকি আছে, সেই কয়েক বছর রিটার্ন তিনি দাখিল করবেন, হিসাব করে ট্যাক্স সহ পেমেন্ট করে দিয়ে দিবেন। এটাতে তার রেগুলারাইজ হয়ে যাবে, এটাতে তাকে কোনো জরিমানা করা হবে না। এটা 75 এর 6 উপধারাতে বলা আছে। হ্যাঁ, অনেক সময় হয় কি যে আমাদের করদাতারা না জানার কারণে ওই 3 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে ট্যাক্স অফিসে আসে, আসার পরে কিন্তু আমরা তাকে সেই বেনিফিটটা দিতে পারি না। তখন তাকে আমরা সেই বেনিফিটটা দিতে পারি না, তখন সাধারণ হিসেবে আমাকে ক্যালকুলেশন করে তার ওই বিলম্ব সুদ ধরে দিতে হয়। আর অনেকে আছে যে দেশে যাওয়ার দেশ ত্যাগ করার আগে অ্যাপ্লিকেশনটা দিয়ে যান না, এতে করে আমাদের এই জটিলতাটা তৈরি হয়। তো আপনি খুবই ভালো একটা প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। জি, সময় হলো আরেকটা ছোট্ট বিরতি নেওয়ার, বিরতির পর আবার ফিরে আসছি। জি, আমরা বিরতির পর আবার ফিরে এসেছি। আমার মনে হয় যে আমাদের যে আমরা যে কথা বলছিলাম যে ফর্মটা নিয়ে, ফর্মের 5ম এবং 6ষ্ঠ পাতাটাও বেশ গুরুত্বপূর্ণ। আমি একটু শেয়ার করছি। জি, আমরা যদি 5ম পাতায় চলে যাই, যে কোনো একজন আপনারা শুরু করতে পারেন। প্রথমে কি ফেরদৌস ভাই শুরু করবেন, তারপর আমি মনসুর ভাইয়ের কাছে যাব। ফেরদৌস ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। এটা একটা রিটার্নের খুব গুরুত্বপূর্ণ অংশ, একটু কঠিন। এটা তো যারা প্রথমবার করবে তাদের জন্য একটু কঠিন মনে হতে পারে, এটা প্র্যাকটিস করলে এটা ইজি হয়ে যাবে, 2-1 বার করলে এটা বেশ ইজি হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের একজন ব্যক্তির যার কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, সেটার একটা বিবরণী, এবং এটা সকালে দেওয়ার জন্য বাধ্যতামূলক না। যদি এটা 40 কারো যদি নিজ সম্পদ যদি 40 লাখ টাকা কম হয়, তাহলে তার জন্য এটা বাধ্যতামূলক না, তবে অন্য সবার জন্য এটা বাধ্যতামূলক। এখানে প্রথম যে ঘরটা আছে আপনি দেখবেন একের পর, এটা হচ্ছে ব্যবসার পুঁজি। কেউ যদি কোনো ব্যবসা করে, তার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তার যে হিসাব বিবরণী হবে, হিসাব বিবরণী বছর শেষে অর্থাৎ 30শে জুনে যে তার ব্যবসার পুঁজিটা থাকবে সেটা এখানে উল্লেখ করতে হবে।
তারপর যদি আমরা 2 এর খ দেখি, এখানে আছে পরিচালক হিসেবে লিমিটেড কোম্পানিতে বিনিয়োগ, অর্থাৎ তার যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোনো শেয়ার থাকে তাহলে তাকে এখানে তার কোম্পানির নাম সমূহ এবং সে শেয়ারের সংখ্যা এবং তার শেয়ারের দামটা এখানে উল্লেখ করতে হবে। তারপর আছে অকৃষি সম্পত্তি। অকৃষি সম্পত্তি বোঝায় যে ধরেন বাড়ি বা ধরেন কোনো সম্পদ বা যে বাড়ি বা বিল্ডিং বা জমি যেটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো কৃষি আয় হয় না, সেটাকে সেই সকল সম্পত্তিকে বলা হয় অকৃষি সম্পত্তি। এগুলা এখানে দিতে হবে। এখানে আপনার শুধুমাত্র আহ, এটাকে আপনার ক্রয় মূল্যটা আপনাকে দেখাতে হবে, এবং ক্রয় মূল্য যদি আপনার উত্তরাধিকার সূত্র হয় সেটা আপনি উল্লেখ করতে পারেন, যদি হেবা সূত্র হয় সেটা আপনি উল্লেখ করতে পারেন। এবং এখানে আপনার শুধুমাত্র দামটা দিলে হবে না, আপনাকে সবগুলো বিবরণ দিতে হবে, অর্থাৎ এই সম্পত্তিগুলো কোথায় এবং তার পরিমাণ কত সেগুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এবং আপনার যদি এখানে যে জায়গা দেওয়া আছে সেটা যদি আপনি শীট আপনি এখানে জয়েন করতে পারেন আপনার রিটার্নের সঙ্গে। তারপর 3 নম্বরে আছে কৃষি সম্পত্তি। কৃষি সম্পত্তি হচ্ছে যে যে সম্পত্তিগুলো থেকে আপনার কৃষি আয় আছে, অর্থাৎ আপনার ক্ষেত বা ওরকম কোনো কিছু থাকে, এই সেগুলোর বিবরণ এবং পরিমাণ এবং মূল্য আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো চতুর্থ ঘরে আছে হচ্ছে বিনিয়োগ। সেখানে বিনিয়োগে যেখানে আছে প্রথম ঘরটা হচ্ছে শেয়ার বা ডিবেঞ্চার। শেয়ার ডিবেঞ্চার এক্ষেত্রে আপনার যদি কোনো যে বাংলাদেশের শেয়ার মার্কেটে যদি আপনার যে বিনিয়োগগুলো আছে সেগুলো এখানে উল্লেখ করতে হবে। এখানে কিছু কিছু মানুষ মাঝে মাঝে একটা ভুল করে যে তারা কস্ট ভ্যালুটা দেখে না, তারা মার্কেট ভ্যালু দেখে, এটা মার্কেট ভ্যালু তাদের কস্ট ভ্যালুটা লিখতে হবে এখানে। তারপর আছে সঞ্চয়পত্র বা ইউনিট সার্টিফিকেট, বন্ড, আপনার যদি কোনো এফডিআর থাকে সেগুলো আপনি এখানে লিখতে পারেন। এখানে আপনার ওখানকার যে স্থিতিটা আছে সেটা আপনি এখানে দিবেন। তারপর আপনি যদি কোনো প্রাইস বন্ড থাকে সেটা আপনি এখানে লিখতে পারবেন গ ঘরে। তারপর ঘতে আছে ঋণ প্রদান। যদি আপনি আপনার কাউকে যদি কোনো ঋণ প্রদান করে থাকেন তাহলে সেইটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে, এবং এক্ষেত্রে আপনাকে কাকে ঋণ প্রদান করেছেন তার নাম এবং টিআই নাম্বারটা এখানে উল্লেখ করে দেওয়াটা উচিত। এবং অন্যান্য বিনিয়োগ, এগুলো ছাড়াও যদি আপনার যে কোনো বিনিয়োগ আছে সেটা আপনি এখানে দিতে পারেন। যেমন আপনার ডিপিএস থাকতে পারে, গভর্নমেন্ট স্যালারি যারা হোল্ডার তার সার্ভিস হোল্ডারদের জন্য আপনাদের জিপিএফ থাকলে জিপিএফ স্থিতি এটা আপনি এখানে দিতে পারেন। ডিপিএস হতে পারে, আপনার লাইফ ইন্স্যুরেন্স থাকলে এটা আপনি দিতে পারেন। তারপর 5 নম্বর ঘরে আছে মোটরযান। মোটরযান এখানে যদি আছে, এখানে আপনার মোটরযানের ক্রয় মূল্যটা যত টাকা দিয়ে আপনি কিনেছেন সেটা আপনি লিখবেন, এবং এখানে আপনার মোটরযানের রেজিস্ট্রেশন নাম্বার এবং সেটা প্রকৃতিটা কি ধরনের মোটরযান সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে আছে অলংকারাদি পরিমাণ ও ক্রয় মূল্য। এখানে আপনার যা অলংকার আছে আপনার বা আপনার যদি কোনো নির্ভরশীল স্ত্রী থাকে বা সন্তানদেরটাও আপনি এখানে উল্লেখ করতে পারেন। সেক্ষেত্রে এই অলংকারের পরিমাণটা আপনাকে এখানে দেখতে হবে। তারপর আছে আসবাবপত্র এবং ইলেকট্রনিক সামগ্রী। এখানে আপনার যে ক্রয় মূল্যগুলো সেগুলো আপনি এখানে উল্লেখ করে দিবেন আপনার যা আছে সেটা। তারপর হচ্ছে ব্যবসা বহির্ভূত নগদ সম্পদ। আচ্ছা, ব্যবসার অর্থটা যেটা সেটা যায় হচ্ছে ব্যবসার স্থিতি যে পত্র আছে সেখানে, ব্যবসা বিবরণীতে। এটা হচ্ছে ব্যবসা বহির্ভূত আপনার যে পরিমাণ নগদ টাকা আছে এবং আপনার ব্যাংকের স্থিতির পরিমাণ সেটা আপনি এখানে লিখবেন। এবং এছাড়াও যদি আপনার কোনো থাকে অন্য কোনো নগদ অর্থ থাকে, কারণ আপনার বিকাশ থাকতে পারে বা অন্য কোনো কিছু থাকতে পারে, সেটাও আপনি এখানে অন্যান্য ঘরে লিখতে পারেন। এবং এটা টোটাল যে যোগফলটা সেটা আপনি তার বাম পাশে আপনি লিখে দেবেন। এই গেল তৃতীয় পাতা, 6 নম্বর পাতা, 5 নম্বর পাতা। এরপর আমরা আসতে পারি 6 নম্বর পাতা। সেখানে আছে অন্যান্য পরিসম্পদ। অন্যান্য পরিসম্পদ এই প্রিভিয়াসলি যে সকল সম্পদের কথা নিয়ে আমরা উল্লেখ করেছি সেগুলো বাদেও যদি আপনার কোনো স্পেশাল সম্পদ থাকে আপনি এটা এখানে দেখাতে পারেন। তারপর আছে দায়। এই দায় হতে পারে যে বিভিন্ন রকমের দায় হতে পারে, যেমন ব্যাংক ঋণ হতে পারে বা জামানতবিহীন দায় হতে পারে, তো এবং বা অন্যান্য বা বন্ধক যে কোনো কিছু হতে পারে। সেটা আপনি যেটা আছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। এবং আপনার প্রিভিয়াস যে যে টোটাল সম্পদ ছিল সেটা আপনি যে মোট পরিসম্পদ নামে একটা ঘর আছে এখানে লিখবেন। তারপর আপনার টোটাল যে দায় আছে সেই দায় অংশটা আপনি এখানে লিখবেন, এবং তারপর আপনার এই মোট দায়টা আপনার মোট পরিসম্পদ থেকে আপনি বিয়োগ করবেন। যে এক্ষেত্রে যেটা হবে, আপনার সেই বয়সে আপনার যে নিট সম্পদ সেটা আপনি এই 12 নম্বর ঘরে আপনি এটা উল্লেখ করবেন। তারপরে আপনি 13 নম্বর ঘরে লিখবেন যে বিগত বছরে যদি আপনি রিটার্ন দিয়ে থাকেন তাহলে সেখানে যে আপনার 12 নম্বর ঘরে যেটা আপনি উল্লেখ করেছেন সেটা আপনি 13 নম্বর ঘরে লিখবেন। এবং 13 নম্বর ঘরে লেখার পরে যেটা হবে যে আপনি দেখবেন যে আপনার সম্পদের পরিবৃদ্ধিটা দেখা যাবে, যে 2 বছরের পার্থক্যটা এটা বেশিও হতে পারে কমও হতে পারে। যদি বেশি হয় আপনি বেশি হবে, আর যদি কম হয় তাহলে সেটা আপনি উল্লেখ করে দেবেন। আর 15 নম্বর ঘরে আপনি লিখবেন পারিবারিক ব্যয়টা। পারিবারিক ব্যয়টা এটা আসলে আমাদের 7 নম্বর পাতার সঙ্গে সম্পর্কযুক্ত, যেটা আছে একটা ব্যক্তিবর্গ বা তার জীবন মান ও ব্যয় সম্পর্কিত তথ্যের বিবরণী সেখানে আছে। সেটার যে আপনার টোটাল ব্যয়টা থাকবে সেটা আপনি এখানে আপনি পারিবারিক ব্যয় লিখবেন। এবং আপনার একই সঙ্গে আপনি উল্লেখ করবেন পরিবারে আপনার যে নির্ভরশীল যে কতজন ব্যক্তি আছে সেটা। এবং
ওই সম্পদটা আপনার নিজ সম্পদ থেকে ওই অংশটা বাদ যাবে, বাকি আপনার পরিবৃদ্ধিটা দেখা যাবে। তো দেখা যাবে যে আপনার টোটাল পরিবৃদ্ধি কত সেটা আপনি লিখবেন 16 নম্বর ঘরে, এবং এই 16 নম্বর ঘরের সঙ্গে আপনার 17 নম্বর ঘরের খুব সম্পর্ক আছে। অর্থাৎ এই যে পরিবৃদ্ধিটা, এটা আপনার রিটার্নে প্রদর্শিত আয় এবং অন্যান্য প্রাপ্তি যেগুলো আছে এবং কর অব্যাহতি এবং করমুক্ত আয় যেটা, সেটার সঙ্গে মিলে যেতে হবে। যদি মিলে না যায় তাহলে এখানে আপনার মানে দেখা যাবে যে আপনার আয়ের সঙ্গে আপনার সম্পদ বৃদ্ধিটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, এবং সেক্ষেত্রে আপনার 18 নম্বর ঘরে এটা আসবে। তবে এটা সকলের জন্য এটা শূন্য থাকাটা বাঞ্ছনীয়। জি জি, অসংখ্য ধন্যবাদ। মনসুর ভাই, আপনার কাছে যেতে চাই, এই 2 পাতায় যেই ইনফরমেশন গুলো চাওয়া হয়েছে এই বিষয়ে আপনি যদি কিছু অ্যাডিশনাল কোনো ইনফরমেশন যদি দিতে চান আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ শাকুর ভাইকে সুন্দর আলোচনা করার জন্য। একটা বিষয়ে এই জায়গাতে আমি শাকুর ভাই তো খুব সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরেও নিয়ে গিয়েছেন, আমি ওভাবে পয়েন্ট ধরে আগাবো না। 2-4টা বিষয়ে আমি একটু মনোযোগ আকর্ষণ করব আমাদের সম্মানিত করদাতাগণের। যে মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে যে বিষয়টা এখানে একটা গুরুত্ব পাবে সেটা হচ্ছে অলঙ্করাদি। হ্যাঁ, অনেকেই দেখা যায় এই যে 6 নম্বরে অনেককে আমরা দেখেছি আমাদের করদাতাদের যে তারা প্রথমবার রিটার্ন দাখিল করেছেন, কিন্তু তার 40 ভরি স্বর্ণালংকার, 80 ভরি স্বর্ণালংকার, 20 ভরি স্বর্ণালংকার তিনি প্রদর্শন করেছেন, লিখেছেন মূল্য অজানা, তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বা উপহার সূত্রে পেয়েছেন। আসলে এটা মানে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের ট্যাক্স রিটার্নে যে পরিমাণ স্বর্ণালংকারের পরিমাণ উল্লেখ আছে, বাস্তবে মনে হয় তত সারা দেশ মিলে খুঁজে পাওয়া যাবে না আর কি। মানুষজন আসলে এটা আমি সবসময় এটা বলি এই করদাতাদেরকে যে না, আপনারা অহেতুক তো এটা উল্লেখ করার প্রয়োজন নাই, যতটুকু আছে ততটুকুই উল্লেখ করলেন, অসুবিধা কি? 10 ভরি থাকলে 10 ভরি উল্লেখ করলেন, 20 ভরি থাকলে 20 ভরি উল্লেখ করলেন। মানে এটা অনেকেই প্রথমবার রিটার্ন পূরণ করলে তাদেরকে মনে হয় কেউ পরামর্শ দিয়ে থাকেন যে না, বেশি করে দেখাও, পরবর্তীতে বিক্রি দেখে ইনকাম দেখাও। এটা আসলে একটা ব্যাড প্র্যাকটিস। এটাতে আমি একটু বলবো তাদেরকে। আর এই যে 9 নম্বর কলাম যেটা আছে নগদ এবং ব্যাংকে গচ্ছিত, আমরা কিন্তু বর্তমান যে আধুনিক যুগ, এই আধুনিক যুগে এমন কোনো আমার কাছে মনে হয় না যে কোনো ব্যক্তি আছে যার ট্যাক্সেবল ইনকাম আছে 3 লাখ টাকার ঊর্ধ্বে তার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাই। এটা হওয়ার কথা না। হ্যাঁ, এটা খুব এক্সেপশনাল ক্ষেত্র হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় 95% ক্ষেত্রে করদাতাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে। অবশ্যই একটা ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে হবে এবং সেই ব্যাংকের দিন শেষে কত টাকা ব্যালেন্স আছে সেটা এখানে লিখবেন, আর বাকিটা হচ্ছে ক্যাশ টাকাতে যাবে। এটা একটু খেয়াল রাখতে হবে। এই দুটো জিনিসের প্রতি আমি একটু গুরুত্ব দিতে চাই। আরেকটা এখানে 5 নাম্বার যেটা বলছে মোটর যান, দেখেন একসময় আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমরা হচ্ছে ইনফরমেশন বেসিস ডিপার্টমেন্ট। আমরা কনক্রিট ইনফরমেশনের ভিত্তিতে আমরা মানুষের ট্যাক্স আরোপ করি। হ্যাঁ, এখানে ট্যাক্স আরোপ করতে আমাদের খুব কখনো কখনো কষ্ট হয়, কিন্তু কিছু কিছু জায়গাতে আমাদের করার কিছু থাকে না, কারণ ডকুমেন্ট এখানে কথা বলে। একসময় মোটরযান করদাতাগণ যা দেখাতেন আমরা সেটাই মেনে নিতাম, কিন্তু এখন কিন্তু ইনফরমেশন আমরা শেয়ার করতে পারি। বিআরটি এর সাথে আমরা ইনফরমেশন শেয়ারিং চুক্তি হয়েছে আমাদের। আমরা এখন টিআইএন দিয়ে দেখতে পারি যে কোন করদাতা আসলে গাড়ি ক্রয় করেছেন, তার গাড়ির ক্রয় মূল্যের কত। অনেকেই এতদিন এটাকে শো করেন নাই, কিন্তু এটাকে দেখাতে হবে। আপনার কোনো করদাতার যদি গাড়ি থাকে তিনি যেন এটাকে আনশোন আর না রাখেন, সেক্ষেত্রে তাকে জরিমানা সহ ট্যাক্স দিতে হবে। এটা একটু খেয়াল রাখতে হবে এই বিষয়টাতে। আর যদি আমরা দেখি যে পরের পৃষ্ঠাতে যাই, পরের পৃষ্ঠাতে আমার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি টাচ করতে চাই, যেটা হচ্ছে পারিবারিক ব্যয়, 15 নম্বর কলাম। এটা শাকুর ভাই ইতিমধ্যে বলেছেন। যখন একজন করদাতা রিটার্ন ফর্মটা পূরণ করবেন, এই 15 খতে দেখেন 2টা অপশন আছে। একটা হচ্ছে পরিবারের নির্ভরশীল সদস্য সংখ্যা, পূর্ণবয়স্ক এবং শিশু। এইটার সাথে সম্পর্ক আছে আবার 2 নম্বর পৃষ্ঠাতে। 2 নম্বর পৃষ্ঠায় আমরা যদি 2 নম্বর পৃষ্ঠাতে আবার একটু যদি যেতে পারেন, 2 নম্বর পৃষ্ঠাটাতে যে আয়ের যে কলামটা, 2 নম্বর পৃষ্ঠায় 2-এর 7 এখানে দেখা যাচ্ছে যে প্রযোজ্য ক্ষেত্রে স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের আয়। হ্যাঁ, এই বিষয়টা এইটার সাথে ওই পারিবারিক ব্যয়ের ওই জায়গার সম্পর্কটা রয়েছে যে একজন করদাতা, ধরে নিলাম একজন মিস্টার ক একজন নারী, হ্যাঁ, তিনি নিজে ইনকাম করেন, তিনি স্যালারিড পারসন, তার হাজবেন্ড একজন বেকার। হ্যাঁ, তিনি হচ্ছেন কোনো কিছু এখন ইনকাম করেন না, বাট বাসায় বসে টিউশনি করে তিনি বছর শেষে 1 লক্ষ টাকা ইনকাম করেন ধরে নিলাম। এখন এই যে মিসেস ক, তিনি একজন নারী করদাতা, তার নিজের ইনকাম 4 লাখ টাকা প্লাস হাজবেন্ডের যে করযোগ্য আয় হচ্ছে না 1 লাখ, বাট হাজবেন্ডের তো আলাদা যদি টিআইএন না থাকে সেক্ষেত্রে তিনি ওই 1 লাখ টাকাও তার আয় হিসেবে এখানে শো করবেন। এই 7 নম্বর কলাম। সন্তানদের ক্ষেত্রেও সেটা থাকতে পারে। হ্যাঁ, এই জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এবং আমরা এখন আবার ওইটাতে চলে যাই, এই 15 নম্বর কলামে যাই, সম্পদ বিবরণীর।
সেখানে আমরা এখানে দেখবো যে পরিবারের নির্ভরশীল সদস্য সংখ্যা উল্লেখ করার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে সদস্য সংখ্যার উপর ডিপেন্ড করেও পারিবারিক ব্যয়টা নির্ভর করে। একটা পরিবারে যদি 3 জন সদস্য থাকে সেক্ষেত্রে যে ব্যয় হবে, যখন 7 জন সদস্য থাকবে ঠিক একই রকম ব্যয় হবে না, ব্যয়টা বেশি হবে। এই কারণে এটা আমাদের উল্লেখ করতে হয়। এবং এইটার সাথে সম্পর্ক আছে তার পরের পৃষ্ঠায়, আমরা যদি 7 নম্বর পৃষ্ঠাতে যাই, তারপরের পৃষ্ঠাটাতে, এর পরের পৃষ্ঠাটা ঠিক একটু যাই যদি আমরা, এই যে এখানে দেখেন যে জীবনযাত্রার ব্যক্তি করদাতার জীবনযাত্রার মান সম্পর্কিত তথ্য বিবরণী। হ্যাঁ, এখানে কিন্তু একটা মোটামুটি ইনক্লুসিভ একটা ইনফরমেশন দেওয়া আছে যে ব্যক্তিগত ভরণ পোষণ খরচ কেমন লাগে। আমরা যদি জেনারেলি চিন্তা ভাবনা করি যে আমাদের বছরে কত টাকা লাগে আমার ব্যক্তিগত ভরণ পোষণ খরচ, উৎসে কর কর্তন সহ বিগত অর্থ বছরে পরিশোধিত আয়করের পরিমাণ কি, আবাসন সংক্রান্ত খরচ, যদি বাড়ি ভাড়া নেওয়া থাকে তাহলে তার কেমন খরচ হয়, যানবাহন ব্যক্তিগত যদি যানবাহন থাকে সেক্ষেত্রে কেমন খরচ হয়, যদি যানবাহন না থেকে থাকে তবুও তো তাকে একটা অফিসে যাতায়াত করতে হয় অথবা ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়, বাসে যান অথবা ভাড়া করা গাড়িতে যান, তাহলে তার যাতায়াত খরচটা কত হচ্ছে, আবাসিক বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, টেলিফোন, সন্তানের লেখাপড়া খরচ। আমরা অনেক সময় দেখি যে আমাদের সন্তানরা ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করছে কিন্তু করদাতারা খরচ দেখাচ্ছেন খুবই কম, নমিনাল 20,000 টাকা, 80,000 টাকা, 2 লাখ টাকা, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে তিনি টিউশনের পিছনে খরচ করেন 3 লাখ টাকা। এই ক্ষেত্রে আমরা করদাতাদেরকে বলবো যে আপনারা এই জায়গাগুলোতে একটু আমাদেরকে সহযোগিতা করেন, ভালোভাবে ইনফরমেশন গুলো দিলে আমাদের জন্য ইজি হয়। আবার বিদেশে যদি কেউ কোনো করদাতা যান তাহলে তার বিদেশ ভ্রমণের ব্যয়, উৎসবে ব্যয়, কুরবানির ঈদে একজন দেখা গেল 1 লক্ষ টাকা একটা কুরবানি করছেন কিন্তু তিনি উৎসব ব্যয় লিখে রাখছেন 10,000 টাকা, এরকম ঘটে থাকে। আমরা এই ক্ষেত্রে করদাতাদেরকে, সম্মানিত করদাতাদের একটু অ্যাওয়ার করতে চাই যে আপনারা এই ইনফরমেশন গুলো সঠিকভাবে লেখেন এবং এদের যে যোগফলটা হয় এই যোগফলটা 15 পথে লিখে ফেলেন, মানে সম্পদ বিবরণী এর আগের পৃষ্ঠার পারিবারিক ব্যয়। এই পারিবারিক ব্যয় এটা এ কারণেই গুরুত্বপূর্ণ, আমরা যদি দেখি 17 নম্বর কলামটা অর্জিত তহবিল, এখানে দেখেন প্রদর্শিত রিটার্ন আয়, এই প্রদর্শিত 17(1) এই প্রদর্শিত রিটার্ন আয় মিন্স যে ইনকামটার উপর আমরা ট্যাক্স দিয়েছি। হ্যাঁ, করদাতা যে ইনকামটার উপরে ট্যাক্স দিয়েছে সেটা হচ্ছে প্রদর্শিত রিটার্ন ইনকাম। আর কর অব্যাহতি প্রাপ্ত এবং করমুক্ত আয় যেটা আমরা দেখলাম ওই পৃষ্ঠাতেই আছে, 2 নম্বর পৃষ্ঠারই আমাদের কত নম্বর কলাম সেটা 2 নম্বর পৃষ্ঠার যদি আমি দেখি যে 18 নম্বর কলামে কর অব্যাহতি প্রাপ্ত করমুক্ত আয়ের পরিমাণটা লেখা আছে, সেটা এখানে আসলো। হ্যাঁ, এই যে দেখেন 18 নম্বর কর অব্যাহতি প্রাপ্ত ও করমুক্ত আয়ের পরিমাণ। হ্যাঁ, মানে ওইখানে 17(1)-এ চলে যাবে হচ্ছে আমার এইখানকার যে 12তে যেটা আসবে মোট আয়, ক্রমিক 10 এবং 11-র যোগফল। হ্যাঁ, এটা আসবে হচ্ছে 17(1)-এ, আর এইখানকার 18 নম্বরটা যাবে ওইখানকার 17(2)-তে। আমি যদি বুঝাতে পারি তাহলে আবার আমরা ওই ফর্মটাতে চলে যাব, সম্পদ বিবরণীতে, ওইখানে আমি একটু আলোচনা করি যে এই 17-র এই 1 এবং 2 বিষয় নিয়ে আমাদের আলোচনা শেষ। এখন 3-এর বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট। সাগর ভাই এর মধ্যে একটা উদাহরণে উনি বলেছেন যে মাতা পিতার যদি কাছ থেকে সন্তানরা পেয়ে থাকেন সঞ্চয়পত্র, সেভিং সার্টিফিকেট পেয়ে থাকেন, তিনি যেমন সেভিং সার্টিফিকেটের ঘরে লিখবেন, প্লাস এখানে অন্যান্য প্রাপ্তির ঘরেও সেটা লিখবেন ব্যাখ্যা দিয়ে যে আমার বাবার কাছ থেকে আমি পেয়েছি। ঠিক এটা এই কারণে যে ধরেন আমার যদি প্রদর্শিত রিটার্ন ইনকাম হয় 5 লক্ষ টাকা, কর অব্যাহতিপ্রাপ্ত এবং করমুক্ত আয় হয় 2 লক্ষ টাকা, মানে টোটাল হচ্ছে আমার 7 লাখ টাকা ইনকাম। এখন এই 7 লাখ টাকা থেকে আমার ব্যয় হলো কত, মানে পরের পৃষ্ঠায় যে আমার জীবনযাত্রার মান সম্পর্কিত ব্যয়ের তালিকা, সেইখানে আমরা দেখবো যে আমাদের ব্যয় হলো কত, সেটা আমি 15 নম্বর ঘরে লিখবো। একটু দেখেন 15 নম্বর ঘরটা একটু উঠাতে হবে, একটু উপর দিকে আসতে হবে। এই 15 নম্বর পারিবারিক ব্যয়, এখানে যদি আমি দেখি যে আমার ওই 7 লক্ষ টাকা মোট ইনকামের মধ্যে আমার পারিবারিক ব্যয় হয়েছে ধরে নিলাম 5 লক্ষ টাকা, তাহলে আমার সম্পদের পরিবৃদ্ধি হয়ে 2 লাখ টাকা, এটা 16 নম্বর। এই টোটাল ফর্মটা হচ্ছে একটা ক্যালকুলেশন, বলবো যে এটা একটা অ্যাকাউন্টিং, এবং অ্যাকাউন্টিংটা হচ্ছে তো এরকম যে দুতরফা দাখিলা পদ্ধতি, মানে ডাবল এন্ট্রি থাকবে। আপনার যদি সম্পদ থাকে তাহলে সমপরিমাণ আপনার ইকুইটি থাকবে অথবা দায় থাকবে। হ্যাঁ, এটা কিন্তু ডাবল এন্ট্রি। আপনার প্রত্যেকটা ট্রানজাকশন, প্রত্যেকটা লেনদেন আপনাকে 2 জায়গায় হিট করবে। এই পুরো সম্পদ বিবরণীটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং এর খেলা। এখানে একটু যাদের জন্য খুব নর্মাল তাদের জন্য এত হিসেব নিকাশেরও প্রয়োজন নাই, খুব ইজিলি এরা মিলাই ফেলবে, কিন্তু যাদের অনেক বেশি পরিমাণ সম্পদ তাদের ক্ষেত্রে এটাতে একটু সময় দিতে হয়। এই জন্য আমরা সাধারণত প্রফেশনালদের সহযোগিতা নিতে বলি। আমাদের সম্মানিত করদাতাদেরকে আমরা এই জায়গা থেকে একটা মেসেজও দিতে চাই যে অনেক করদাতা আছেন যাদের খুবই নমিনাল ইনকাম, তারা এসে হয়তো অফিসে বা অফিসের আশেপাশে আমাদের অনেক লোকজন এটার ভিত্তিতেই গড়ে ওঠে যে তারা একটু হেল্প করতে চায়। আমরা অনেক সময় এদেরকে রেজিস্ট্রি অফিসের কাছাকাছি থাকতে তাদেরকে দালাল বলি, কোর্টে দালাল বলি। আমাদের ইনকাম ট্যাক্সে এখনো দালাল শব্দটা ব্যবহার হয় না, কিন্তু আমার কাছে মনে হয় এরকম দালাল টাইপের কিছু মানুষজন আছে যারা করদাতাদের রিটার্ন গুলো পূরণ করে দিতে চায়, তাদের কাছ থেকে সহযোগিতা নেয় এবং অনেক সময় ভুল করে। বাট এই ভুল করলে তাদেরকে ধরার সুযোগ থাকে না।
হ্যাঁ, এই জন্য আমি করদাতাদেরকে আমি এটি পরামর্শ দিব যে আপনাদের যদি খুব বেশি জটিল মনে হয় তাহলে আপনারা আইনজীবীর পরামর্শ নিন। কর আইনজীবী আছে, আমাদের ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আছেন, আমাদের ট্যাক্স লয়ার আছেন, তাদের পরামর্শ নিন, তাদের ওকালতনামাতে তাদেরকে পাওয়ার দিন এবং অবশ্যই সমস্ত কিছু পূরণ করার পরে নিজে দেখে স্বাক্ষর করুন। কারণ একজনের ইনফরমেশন আরেকজন যখন পূরণ করে আপনি আগে যদি স্বাক্ষর করে দেন তিনি ভুলও করতে পারেন, সেই ভুলের দায় কিন্তু আপনাকে নিতে হবে। কারণ আমরা যদি এই পাতাতে দেখি যে করদাতা যখন বলছে আমি বিশ্বস্ততার সাথে ঘোষণা করছি, যে আমরা যদি ওই পাতাটা একটু দেখাতে পারতাম, 6 নাম্বার পাতাটা স্ক্রিন শেয়ার যদি করা যেত। আচ্ছা, হ্যাঁ অবশ্যই স্ক্রিন শেয়ারটা যদি করা যেত তাহলে আমরা 18 নম্বরের পরেই এই কলামটাতে লেখা আছে যে আমি বিশ্বস্ততার সাথে ঘোষণা করছি আমার এই তথ্যগুলো আমার জানা মতে, জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং সঠিক। যেহেতু আমার সাথে এখানে ইফাত গ্যাস আরিফিন আপা আছেন, উনি ব্যারিস্টার, উনি ভালো জানবেন আইন বিষয়ে। এটা হচ্ছে একটা ওথ, এটা একটা শপথ। এই শপথ ভঙ্গ করার কারণেও তার শাস্তি হবে, তার আইন অনুযায়ী, আমাদের যে প্রচলিত সিভিল এবং ক্রিমিনাল ল আছে সেই ল অনুযায়ী। আমি 6 নম্বর পৃষ্ঠায় যাবো একটু কাইন্ডলি। 6 নম্বরের 18, 6-18 দেখেন। 6-18 পরে এখানে বলা আছে যে আমি বিশ্বস্ততার সাথে ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে আইন বিতে প্রদত্ত তথ্য সঠিক ও সম্পূর্ণ বলে আমি করদাতা আমি স্বাক্ষর করছি। হ্যাঁ, এই জন্য আমি করদাতা সম্মানিত ট্যাক্সপেয়ারদেরকে অনুরোধ করবো যে আপনারা যেটাই স্বাক্ষর করেন ফাঁকা কাগজে স্বাক্ষর করে দিয়েন না। আপনি যদি লয়ারকে দেন বা অন্য কাউকে দিয়ে পূরণ করেন, দেখার পর তারপর স্বাক্ষর করেন, কারণ কখনো অডিটে পড়লে এই দায়ভার আপনাকেই নিতে হবে, সেই আপনার করদাতার উকিল বা অন্য কেউ নেবেন না। আপা এই পর্যন্ত আমার বলার ছিল, যদি আরো কোনো ইনফরমেশন জানার থাকে আমরা শেয়ার করব। থ্যাংক ইউ। অবশ্যই আবার যখন আমরা স্ক্রিনে ফর্মটা শেয়ার করছি, বেশি সময় নিব না, তফসিল 3-এ যেটা বলা হয়েছে এটা যদি একটু এক্সপ্লেইন করতেন। আচ্ছা, এটা প্রথমবারেই চলে এসেছিল। আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে। এটা প্রথমবারে শেয়ার হয়েছিল। একজনের সম্ভবত প্রশ্ন ছিল এরকম যে আমি কোন কোন জায়গা থেকে ট্যাক্স রেয়াত গুলো পাবো, আমি কোথায় দান করলে বা কোথায় বিনিয়োগ করলে রেয়াত গুলো পাবো, তাই না? ওইখানে দেখেন ওই লিস্টে এই জায়গায়, হ্যাঁ, এখানে যদি জীবন বীমার প্রিমিয়াম কেউ দিয়ে থাকে, কেউ ভবিষ্যৎ তহবিলে দিয়ে থাকে, তারপরে হচ্ছে আপনার যেটা অ্যানুইটি ফান্ড থাকে, বয়স্ক তহবিল থাকে, ডিপোজিট পেনশন স্কিম থাকে, কল্যাণ তহবিল থাকে, জাকাত তহবিল থাকে এবং অন্যান্য যদি থাকে, যেটা বলেছে সেটা শাকুর ভাই প্রথমে বলে দিচ্ছে যে এটার একটা বিশাল বড় লিস্ট আছে। এটা আমাদের পরিপত্রে আছে, আমাদের রিটার্ন পূরণের নির্দেশিকাতেও আছে যে কোথায় কোথায় দান করলে সেটা ট্যাক্স ফ্রি হিসেবে আমরা এই রেয়াত হিসেবে আমরা এটাকে দাবি করতে পারবো। তো এই পৃষ্ঠা হচ্ছে এরকমই, এটা আপনার আমার অ্যাকচুয়াল বিনিয়োগগুলো এখানে শো করতে হবে। এখানে যে মোট অ্যাকচুয়াল বিনিয়োগটা হবে, অ্যাকচুয়াল যে ইনভেস্টমেন্টটা হবে সেটা, এবং মোট করযোগ্য আয় 25%, ওইটা যেটা আমি প্রথমে বলেছিলাম, এই দুইয়ের মধ্যে যেটা কম হবে সেইটার উপরে 15% রেয়াত পাবেন। যে রেয়াতের বিষয়টা আমরা শাকুর ভাই বলেছেন প্রথমে 2 নম্বর পৃষ্ঠায় যদি আমরা যাই, 2 নম্বর পৃষ্ঠায় 14 নম্বর আমরা এটাকে লিখে দিব, 2-14 দেখেন। হ্যাঁ, এই যে 2-14 দেখেন, কর রেয়াত ধারা 44(2)B অনুযায়ী তফসিল 3 অনুসারে, হ্যাঁ, 13 মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর। আর আমার এই রেয়াতটা ক্যালকুলেশন হচ্ছে তফসিল 3 মোতাবেক। ওই তফসিল 3-এ আমি যে পরিমাণ বিনিয়োগ করলাম সেই অ্যাকচুয়াল বিনিয়োগ, এবং এইখানে যে মোট করযোগ্য আয় হলো, মোট করযোগ্য আয় মিন্স 12 নম্বরে যে মোট করযোগ্য আয়টা হবে সেটা 25%। এই দুইটার মধ্যে যেটা কম সেটার উপর 15% ক্যালকুলেশন করে এই 14 নম্বর ঘরে লিখে দিলে আমার 13 থেকে 14 বিয়োগ করে যা হবে সেটা 15-তে আসবে। সম্ভবত আমি বোঝাতে পেরেছি। জি, একদম খুব সুন্দর একটা আলোচনা হলো এবং আশা করি আমাদের দর্শকরা ভীষণভাবে উপকৃত হয়েছেন এবং হবেন এই আজকের এই আলোচনা দেখার পর। একদম অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি। একটা শেষ প্রশ্ন করতে চাই ফেরদৌস ভাই, আপনার কাছে করি প্রশ্নটা। সেটা হচ্ছে যে আমাদের দেশে তো এরকম অনেকেই আছেন যারা প্রবাসী, তাদের পাসপোর্টও তাদের আছে, আবার একই সাথে ওনাদের কিন্তু ন্যাশনাল আইডিও রয়েছে, মানে বাংলাদেশেরও নাগরিক, ওনারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে আছেন। সো ওনাদের ক্ষেত্রে দেখা যায় অনেকেরই দেশে হয়তো গৃহ সম্পত্তি থাকে, সেটা প্যারেন্টসদের থেকেও পেতে পারেন বা নিজস্ব ইনভেস্টমেন্টও হতে পারে। সেক্ষেত্রে ওনাদেরও তো আয়কর দিতে হবে নাকি? এই বিষয়টা কিভাবে? তাদের যদি এখানে যে সম্পত্তিগুলো আছে এবং সেগুলো থেকে যে আয়গুলো আসবে সেটা অবশ্যই তাদের এখানেই তাদেরকে দেওয়া যাবে, যেটা আমাদের ইনকাম, মানে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের স্কোপ অফ ইনকামে বলা আছে অ্যাক্রু এন্ড অ্যারাইজড ইন বাংলাদেশ। যেহেতু এটা যে আয়টা অ্যাক্রুড বা অ্যারাইজড হবে বাংলাদেশে, তাদেরকে অবশ্যই এটার জন্য ট্যাক্স দেওয়া লাগবে। এবং তাদের যদি কোনো গৃহ সম্পত্তি
গৃহ সম্পত্তি আয় থাকে তাহলে অবশ্যই তাদেরকে সেটার জন্য তাদেরকে ট্যাক্স দেওয়া লাগবে। এবং তারপর তারা যদি তাদের কোনো ফিক্সড ডিপোজিট থাকে, ইভেন তাদের যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে যেটা তাদের অবর্তমানে চলছে, তাহলে সেটা আয়ের অবশ্যই তাদেরকে দেওয়া লাগবে। বাংলাদেশের যে বাংলাদেশের সীমারেখার মধ্যে যে কোনো ইনকাম যেটা অ্যারাইজড ইন বাংলাদেশ, এটা অবশ্যই তাদেরকে ইনকাম গুলোর জন্য ট্যাক্স দেওয়া লাগবে। একদম, অসংখ্য ধন্যবাদ। একটা শেষ প্রশ্ন করতে চাই যে যদি কেউ সময়ের মধ্যে ট্যাক্স রিটার্ন করতে না পারেন, সেই ক্ষেত্রে কি প্রার্থনা করার কোনো সিস্টেম আছে কিনা? সময়, টাইম এক্সটেনশনের জন্য করতে পারবে। এক্ষেত্রে একটা ফর্ম আছে, সেই ফর্মটা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। সেখানে সেই ফর্মটা ফিল আপ করে তারা যদি সংশ্লিষ্ট সার্কেলে যদি সেটা জমা দেয়, তাহলে 2 মাসের জন্য তাদেরকে সময় বৃদ্ধি করে দিতে পারবে উপভোগ কমিশন। এবং তার প্রেক্ষিত তারপরেও যদি সেই 2 মাসে তারা কোনো কারণে দিতে না পারে, তাহলে তারা আবার একই জিনিস একইভাবে ওই ফর্মে তারা অ্যাপ্লিকেশন করবে। সেটা হচ্ছে আমাদের সার্কেলের উপরে, অর্থাৎ আমাদের যে ইন্সপেক্টিং রেঞ্জে, সেখানে তারা অ্যাপ্লিকেশন করবে। সেখানে অ্যাপ্লিকেশন করলেও তাদেরকে আরো 2 মাস সময় বৃদ্ধি করে দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আজকে আমাদের এই আলোচনায় থেকে ভীষণভাবে আমাদের দর্শকরা উপকৃত হবেন, কারণ অনেক এক্সটেন্সিভ একটা আলোচনা হয়েছে আজকে। আপনারা ভীষণ সুন্দরভাবে বিস্তারিতভাবে আমাদের দর্শকদের বুঝিয়েছেন। আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মনসুর ভাই এবং ফেরদৌস ভাই, আপনাদের দুজনকেই। যারা লাইভে ছিলেন আমাদের সাথে এতক্ষণ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা কমেন্ট করেছেন বা স্টুডিওতে এসে যারা প্রশ্ন করেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নীরব দর্শক ছিলেন, ধন্যবাদ তাদেরকেও। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনাদের আইন বিষয়ে এতটুকু জ্ঞান বৃদ্ধি পেয়ে থাকে বা আপনাদের উপকারে এসে থাকে, স্পেশালি আজকের যে বিষয়টা ছিল সেই বিষয়ে, তাহলে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়। খুব ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।